for the love of the game, for the greatest of all. Beyond just the field, we're the voice of the crowd. Every match, every stat, yeah, we're saying it loud. We bring you the stories, the stats and the glory, writing the pages of the Mariners story. Oh, Mohun Bagan, তুমি আমাদের প্রাণ, সবুজ মেরুন রঙে গাই জয়গান। From 1889 to the future we see, we are the Mariners, we are MBFT. Joy Mohun Bagan, let's go MBFT. নমস্কার, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন সবাইকে। এমবিএফটির একটা নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। আমি প্রভূত, আমার সাথে আছে অরিন্দম দা। প্রথমেই আরো একবার অ্যাজ ইউজুয়াল ক্ষমাই চেয়ে নেবো তোমাদের কাছে, কারণ খুব বড় মুখ করে প্রমিস করেছিলাম যে গতকাল একটা লাইভ শোতে আসবো, বাট গতকাল যে ফ্যাশনে মোহনবাগান খেলেছে, একজন ফ্যান হিসেবে সেই লাইভে এসে কিছু বলার মতো তাগিদ অনুভব করিনি আমরা কেউ। তো লাইভটা আমরা শেষ মুহূর্তে ক্যান্সেল করি স্কেডিউল থাকার পরেও। তবে তোমরা চেয়েছিলে আমরা লাইভে আসি, আমরা আসতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং কথা দিচ্ছি আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যেবেলা নয়, রাত্রিবেলা শো একটা আসবে, যেটা ম্যাচডে -1 রাউন্ড টেবিল শো হয়, যেটা আমরা এই ম্যাচটাতে করতে পারিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে। সেই রাউন্ড টেবিল শো নিয়ে আমরা ইন্টারকাশি ম্যাচের আগে ফিরবো, এবং ইন্টারকাশি ম্যাচের পরেও আমরা, আর তো কয়েকটা ম্যাচ বাকি, এবার আমরা ট্রাই করবো লাইভগুলো অর্গানাইজ করার, যাই হয়ে যাক না কেন। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এত কিছুর পরেও এমবিএফটির পাশে থাকার জন্য। এবং মোহনবাগান আমাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলছি, কারণ দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইন আওয়ার লাইফ। তবে হ্যাঁ, আমরা ভেঙে পড়েছি অবশ্যই, কারণ গতকাল জিতলে একটা শিওর শট লিগের দিকে এক পা বাড়িয়ে দেওয়া যেত, যেটা আমরা আগের পডকাস্টে আমি আর অরিন্দম তো আলোচনা করেছিলাম। বাট ড্রয়ের পরেও কি মাথায় আকাশ ভেঙে পড়েছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো বলা যেতেই পারে আকাশ ভেঙে পড়েছে। বাট একটা কথা আমার খুব কানে বাজছে, সের্জিও লোবেরার প্রেস কনফারেন্সটা আমরা কভার করছিলাম। সের্জিও লোবেরাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কেন গেমটাকে এইভাবে অ্যাপ্রোচ করেছেন বা আপনি রেজাল্ট নিয়ে কতটা খুশি, উনি একটা কথা বলেছেন যে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েনি, কারণ আমরা নিজেদের হাতেই লিগটা রেখেছি। আমরা যদি পরপর 3টে ম্যাচ জিততে পারি, লিগ আমরাই পাবো। তো সেক্ষেত্রে আমাদের তো ভাবার মতো এখনো অব্দি কিছু হয়নি। মানে এই টোনে অবশ্যই উনি বলেননি, উনি অন্য টোনে বলেছেন, আমি জাস্ট কথাটা সরলীকরণ করলাম। আপনারা ওনার প্রেস কনফারেন্সটা আমাদের ওয়েবসাইটে পড়তে পারেন। অরিজিৎ গতকাল রাতে জেগে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে প্রেস কনফারেন্সটা লিখেছে। আমি লিঙ্কটা আমাদের ভিডিওর সাথে সাথেই দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই পড়ে দেখবেন লোবেরার কি কি বলার ছিল ম্যাচটা নিয়ে। তবে লোবেরার অনেক কিছু বলার থাকতে পারে, সেটা নিয়ে তো আমাদের শোনায়, আমরা আমাদের মতামত জানাবো, আমরা আপনাদের সাথে রিলেট করার ট্রাই করবো। তো গতকাল ম্যাচের পরে দৃশ্যতেই ক্ষুব্ধ ছিল অরিন্দম দা, এবং আমিও কিছুটা, মানে আমরা সবাই ক্ষুব্ধ ছিলাম, কারণ মোহনবাগান ড্র করেছে বলে ক্ষুব্ধটা নয়, ভালো খেলে ড্র করে অনেক ক্লাব। মোহনবাগান গতকাল খেলতেই পারেনি। গোয়া একটা লিমিটেড রিসোর্সেস নিয়ে মোহনবাগানকে আউট ক্লাস করে দিয়েছে গতকাল, এবং গতকালের সাবস্টিটিউশনসও আমার কোয়েশ্চেনেবল লেগেছে। অনেকে এখন বলতে আসবে কি অপশন করিস তোরা, বাট গতকাল আমার মনে হয়েছিল যে একজন ফরেন সেন্টার ব্যাক অফ করে সেকেন্ড হাফের শুরুতে কামিংসকে এনে রবসনকে আরো কিছুক্ষণ মাঠে রাখা যেত, এবং তারপরে রবসন না পারলে তাকে তুলে নেওয়া উচিত ছিল, তাকে অ্যাটলিস্ট 60 মিনিটস দেওয়া উচিত ছিল। কারণ প্রথমার্ধের শেষ দিকে রবসন বরিসকে বারবার বিট করছিল, বরিস একটা ইয়েলো কনসিড করে নিয়েছিল। গতকাল মনভীর কি করেছে আমি অনেস্টলি বুঝতে পারিনি। মনভীরকে নিয়ে আমি সিরিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড। লিস্টন কোলাসোকে নিয়ে কিছু বলা বৃথা। আমি যখন রবসন সাইন হয়েছিল খুব বড় মুখে বলেছিলাম যে লিস্টন কোলাসোর তুলনা থেকে আমি রবসন রবিনোকে আমার টিমে যে কোনো দিন নেব। এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছিল আমাকে। হ্যাঁ, রবসন রবিনো নিজের প্রমিস ফুলফিল করতে পারেনি, বাট আমি এখন আমার পয়েন্টে স্টিক করবো, লিস্টন কোলাসোর তুলনায় আমি যে কোনো ফরেন উইঙ্গারকে এগিয়ে রাখবো। হি ইজ সামটাইমস হি ইজ অ্যান অ্যাসেট, বাট ইন ম্যাক্সিমাম সিনারিওস হি ইজ আ লায়াবিলিটি। আই এম সরি টু লিস্টন অ্যান্ড হিজ ফ্যান বয়েজ, বাট আমি হার্ডস্টোনটা ইউজ করলাম। যাই হোক, আমি আর বেশি সময় নেবো না, আমি অরিন্দমদার কাছেই চলে যাবো। অরিন্দম দা, হোয়াট ওয়েন্ট রং ফর মোহনবাগান লাস্ট নাইট? If I have to answer in one word, basically everything. মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এভরিথিং যদি ওয়েন্ট রং হয়ে থাকে তাহলে তো ম্যাচটা আমাদের হারা উচিত ছিল, 2-3 গোলে হারা উচিত ছিল। বাট যে গুণগত মানের গোয়া সাইডকে কাটকে আমরা খেলেছি, সেখানে আফটার টেকিং এ লিড ম্যাচটাকে ড্র করা, এবং নট অনলি ড্র করা, প্রায় হারের মুখ থেকে ম্যাচটাকে ড্র করে আনা, এই সিচুয়েশনটা আসা মানে তোকে এটুকু বুঝতে হবে যে অলমোস্ট এভরিথিং ওয়েন্ট রং। গুড মর্নিং, সুপ্রভাত, জয় মোহনবাগান। কালকে যেরকমটা ও বললো যে আমরা একটু ক্ষুব্ধ ছিলাম, বিশেষত আমি, কারণ ন্যাচারালি আমি আজকাল আর খুব বেশি ইমোশন শো করি না, বাট কালকে একটা হয়েছে। অনেস্টলি আমার মনে নেই আমি আগের দিন পডকাস্টটা বলেছিলাম কিনা, বাট প্রভূত ভাই তো বলেছিলাম যে আমার মনে হয় না গোয়া ম্যাচ আমরা জিতবো। আমি বলেছিলাম গোয়া ম্যাচ আমি একটা ড্রই এক্সপেক্ট করছি, আর একটা এক টাইপের রেজাল্টই এক্সপেক্ট করছি। এটা আমি কোথাও তো বলেছিলাম, এটুকু আমার মনে আছে, আবার খেয়াল নেই পডকাস্টে বলেছিলাম কি এতে। বেসিক্যালি আমি এখন অবধি
ব্যাঙ্গালোরে অ্যাওয়েটা ড্র এক্সপেক্ট করলাম। অ্যাকচুয়ালি এক্সপেক্ট বলা ভুল, আমি জানতাম ড্র ছাড়া আমাদের এই মুহূর্তে এর বেশি আমাদের বেশি মানে কি বলবো, উই আর নট কেপেবল অফ। তো বাট হ্যাঁ, যে দুটো প্রেডিকশন বলুন বা অ্যানালাইসিস আমার ভুল গেছে, সেটার মধ্যে একটা হচ্ছে মুম্বাই ম্যাচটা। আমি মুম্বাই ম্যাচ থেকে পয়েন্ট এক্সপেক্ট করেছিলাম, আর জামশেদপুর থেকে আমি 3 পয়েন্ট এক্সপেক্ট করেছিলাম। তো এই দুটো ক্যালকুলেশন আমার এখনো অব্দি মেলেনি, কারণ জামশেদপুরে 3 পয়েন্টটা আমার এখনো একটু আমাকে অস্বস্তিতে ফেলে। যাই হোক, আমি কালকের ম্যাচের পরিপ্রেক্ষিতে আসবো। যদি আমি গোয়ার দিক থেকে বলি যে কেন আমি বললাম যে আমাদের ম্যাচটা কালকে অলমোস্ট সবটাই আমাদের ভুল হয়েছে, তাতে যদি প্রধান কারণ বলি যে গোয়ার এই মুহূর্তে প্রথম একাদশ, সেখানে আমাকে বুঝতে হবে ওদের মেন মিডফিল্ডের যে ডেস্ট্রয়িং ফুটবলটা খেলে, যে মিডফিল্ডের ফিজিক্যাল ফুটবলটা খেলে, অনেক ক্ষেত্রে গেম কন্ট্রোলও করে মিডফিল্ডটায়, সাহিল তাবোরা ওয়াজ নট অ্যাভেলেবেল। ড্রাজিচ একটা ইনজুরি থেকে কামব্যাক করছিল, ড্রাজিচকে কিন্তু আমি খুব বেশি স্প্রিন্ট টানতে দেখিনি, বা ওকে আমার ফুল ফিট লাগেনি। ও জাস্ট বেসিক্যালি বলগুলো নিয়ে কিছুটা গ্রাউন্ড কভার করছিল, অফ দ্য বল, উইথ দ্য বলও বলগুলো নিয়ে এদিক ওদিক করছিল, যাতে বেসিক্যালি খেলার স্পিডটাকে কন্ট্রোল করা যায়, ওর টিমের প্লেয়ারগুলোকে জায়গাটা নিজের আবার জায়গা নিতে সাহায্য করার জন্য টাইমটা দিচ্ছিল বেসিক্যালি। তো এই টাইপেরই ফুটবল খেলেছে, তাতেও মোটামুটি আমাদের মাঝমাঠকে দাঁড় করিয়ে রেখে খেলেছে যতক্ষণ খেলেছে, বিকজ অফ আওয়ার ফিটনেস। এটা হতে পারে আমাদের টিমের ফিটনেস খুব খারাপ বলে, এটা হতে পারে গোয়ার গরমের কারণে। এর এক্সাক্ট রিজন আমার এই মুহূর্তে জানা নেই, বাট যদি আমি গরমটাকেও একটা পসিবল কারণ ধরে নিই, এটুকু বুঝতে হবে যে অলমোস্ট 19 তারিখ খেলেছিলাম মোস্ট প্রবলি নর্থ ইস্টের এগেন্সে, সেক্ষেত্রে আগের মাসটা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30 দিন, 11, আর এই মাসের 8 দিন মতন। তো 19 দিনের গ্যাপে খেলতে নেমে যদি আপনার টিম 55-60 মিনিটে দাঁড়িয়ে যায়, তো ওই সেট মানে ওই, হ্যাঁ বল। হ্যাঁ, আমার এই গোয়ার গরমটা শুনে মনে পড়লো, এটা আমি কোথাও বলিনি এখনো অব্দি। একজন গোয়া বেস্ট সাংবাদিকের সাথে আমার কথা হচ্ছিল, আমাদের এমবিএফটির কথা হচ্ছিল। হি সেট যে গরমে কিন্তু মোহনবাগান ঢুকবে, কারণ গোয়ায় যারা এই মুহূর্তে আছে তারা বলতে পারবে হয়তো আমার থেকে বেটার। হিউমিডিটির আর বড্ড বেশি, এবং আমার কোথাও গিয়ে মনে হয় না আমরা যেটা ভাবছি 19-20 দিনের গ্যাপটা মোহনবাগানের জন্য ব্লেসিং হতে পারতো, সেটা কোথাও গিয়ে অ্যাকচুয়ালি বাঁশ হয়ে গেছে। আমি কি সেন্সে বলছি, গেম ফিটনেসটা মোহনবাগান ল্যাক করছে, ম্যাচ ফিটনেসটা মোহনবাগান ল্যাক করছে। আমরা বরাবর যেটা বলি না যে প্রি সিজন করে কিছু হয় না, এ করে কিছু হয় না, ম্যাচ খেলে খেলে ফিটনেস বাড়ে। তোমার ম্যাচ খেলতে হবে ফিটনেস বাড়াতে, তুমি যদি মধ্যখানে একটা 1 মাস মতো গ্যাপ পেয়ে যাও যেখানে অপোনেন্টরা খেলেছে ফুটবল, সেটা কিন্তু তোমাকে বাইট ব্যাক করতে বাধ্য। এবং এই মোহনবাগান টিমের ফিটনেসের ইস্যুটা নতুন নয়। আর যে রিজনটা আমার সবচেয়ে বেশি গতকাল ইরিটেটিং লেগেছে অরিন্দমদা, দীপক টাংরি ইজ নট অ্যাট হিজ বেস্ট। দীপক টাংরির বেস্ট কি সেটাও আমরা কোনোদিনও দেখিনি, বাট অ্যাট হিজ বেস্ট আমরা কখনো আর্গিউ করতে পারি গত সিজনে দীপক টাংরি যে ফুটবলটা খেলছিল, মাঝ মাঠে ডিস্ট্রয় করছিল অপোনেন্টের খেলা, সেন্সিবল পাস বাড়াচ্ছিল। দীপক টাংরি কোনোদিনই বলের খুব ভালো পাসার না, হি ইজ আ ডিস্ট্রয়ার। একটু কাম কম্পোস্ট থাকলে পাশের প্লেয়ারটাকে খুঁজে নিতে পারে, তাকে একটা মাপা পাস বাড়াতে পারে। দীপক টাংরি গতকাল কি সিজনে হি ইজ টেরিবল। না খেলে খেলে টেরিবল, নাকি ওর নিজের ন্যাচারাল সেলফে ফিরে আসছে টেরিবল, সেটা তো অন্য প্রশ্ন, সেটা নিয়ে অন্য সময় কথা বলা যাবে। তুমি যখন ম্যাচটা 1-0 লিড নিয়েছো, তুমি দীপক টাংরিকে নামাতেই পারো, তাতে আমার আপত্তি নেই, তুমি মাঝমাঠ ডিস্ট্রয় করার জন্য নামাচ্ছ। বাট তার পাশে তুমি সাহালকে খেলিয়ে কি করে 3 পয়েন্টের লিড প্রোটেক্ট করার এক্সপেকটেশন নিচ্ছ? গতকাল সাহাল নিজেকে ছাপিয়ে গেছে, আমি সাহালকে একটু ব্লেম করছি না। সাহালের গতকাল আমার মনে হয় অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানে খেলা ওর বেস্ট ম্যাচ। নাম্বার 10 রোলেও অনেক ম্যাচ ঘুরিয়েছে, কিন্তু এই নাম্বার 8 রোলটায় যেখানে ডিফেন্স থেকে বল নিয়ে উঠে আসছে, বল ডিস্ট্রিবিউট করছে, গতকালে মোহনবাগান যদি ম্যাচটা জিততে পারতো একমাত্র সাহালের মধ্যে। আমি সেটা আগে দেখেছি যে লাস্ট মোমেন্ট অব্দি ট্রাই করেছে ম্যাচটা জেতার, বক্সের বাইরে থেকে শট নেওয়া হোক, সবকিছু করা হোক, কিন্তু তাকে তুমি যখন ওই নাম্বার 8 রোলটায় দীপক টাংরির মতো একজন লিমিটেড প্লেয়ারের পাশে আটকে ফেলছো, তখন তোমার টিম কিন্তু ফাঁসতে বাধ্য। দীপক টাংরির পাসিং রেঞ্জ ভেরি পোর। তোমার মনে থাকবে গতকাল দীপক টাংরি নামলো, কিছুক্ষণ পরে একটা এমন ওয়েওয়ার্ড বল বাড়ালো, বলটা গোল কিক হয়ে গেল, খুঁজেই নিতে পারলো না। মোহনবাগান তখন আস্তে আস্তে পজিশন ডমিনেট করা ট্রাই করছে। আমার লজিক এখানে দেখো, আপুইয়া ইনজিওর ছিল, আপুইয়াকে সাবস্টিটিউট করা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ওয়াই দা হেল ইউ সাবড আউট থাপা? যদি থাপাকেই তুমি সাবড আউট করো, আপুইয়ার ন্যাচারাল রিপ্লেসমেন্ট আমাদের স্কোয়াডে তো আছে, নেই তো তা নয়। অভিষেক সূর্যবংশীকে একটু চান্স দাও না, লাস্ট 5টা মিনিট খেলিয়ে কি লাভ হচ্ছে? দীপক টাংরির থেকে তো খারাপ খেলবে না, টাংরি তো আনইউজুয়াল কিছু করছে না এই সিজনে। কোচের প্রচুর গলদ আছে, তার মধ্যে সবচেয়ে বড় গলদ হচ্ছে এই জায়গাটা, ইজ ভেরি রিজিড। যাই হোক অরিন্দমদা, সরি ফর কাটিং ইউ। হ্যাঁ, না না, ব্যাপারটা কি বলতো, দেখ মানে এতগুলো জিনিস বলার আছে না, সেই মানে ডাক্তারের কাছে যখন ডাক্তার দেখাতে যাই তখন সে মনে করে নিয়ে যেতে হয় না যে আমার কোন কোন প্রবলেম হচ্ছে, একটার পর একটা আমি মনে করে বলবো, অনেকে সে নোট ডাউন করে নিয়ে যায়। তো সেই নোট ডাউন করার মতন ব্যাপার। এবার এরা আরেকটা দিকও এরা মানে অনেকে বলতে পারে, সিনিয়ররা অনেক ক্ষেত্রে যেটা বলেন, যাদের থেকে ধর ফুটবল তাদের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি, যেটুকু শিখেছি, তারা অনেক ক্ষেত্রে বলে যখন তোর রেজাল্ট আসে না তখন তোর মনে হয় যে এভরিথিং ইজ গোয়িং রাইট,
তোর অনেক ভুল ভ্রান্তিও না ঢাকা পড়ে যায়, আমরা কথা বলি না সেগুলো নিয়ে। আর যখন তোর রেজাল্ট ফেভারে আসে না তখন তোর মনে হয় যেন সবটাই ভুল হচ্ছে। প্রথম যে দুটো ম্যাচ আমরা জিতলাম, ফার্স্ট ম্যাচ যেটা 14ই ফেব্রুয়ারি হলো বিকাল 5টায়, আর একটা তারপরের ম্যাচ বোধহয় চেন্নাই, এই দুটো ম্যাচ বোধহয় আমরা 2-0 করে জিতেছিলাম। তো তখন মনে থাকবে আমরা লাইভে বা আমি তোকে বলছিলাম যে আমাদের কিন্তু খেলা কিন্তু কম্পোস্ট নয়, একেবারে কম্পোস্ট ফুটবল নয়, মানে সবসময় যেন একটা মানে কি হয় একটা ব্যাপার খেলার মধ্যে রয়েছে। সে আমরা গোল করি বাট মানে মনে হচ্ছে না যে টিমটা সেটেলড বা টিমটা একটু ওয়েল অর্গানাইজ। এটা কি হচ্ছে মানে এই হলো এবার একটা ব্যাপার সবসময় চলতে থাকে। তো হ্যাঁ, বাট সেক্ষেত্রে একটা ব্যাপার আমরা এটাও বলেছিলাম, যেমন আমি পরিষ্কার মনে আছে, আমি নিজেই বলেছিলাম যে বিকজ এটা নতুন ঘরানার স্টাইল অফ প্লে অ্যাডপ্ট করছে, প্লাস এটা প্রথম দুটো ম্যাচ, তো এটা ডাউন দ্য লাইন হয়ে যাবে। বাট দেখা গেছে সেটা ডাউন দ্য লাইন কিন্তু ইমপ্রুভ করেনি অ্যাজ অফ নাও। এবার যদি আমি কালকের পরিপ্রেক্ষিতে আসি, আমি একটা করে পয়েন্টের ফার্স্টে যদি দীপক টাংরির কথাটা বলি, দেখো আমার আগের বারের থেকে এবারে দীপক টাংরির মধ্যে না একটা বড় জিনিস আবার তফাৎ লাগছে, যেটা আমার ধারণা যে ওর এই টিমে এই স্টাইলে ওর রোল ক্ল্যারিটির যথেষ্ট অভাব আছে। হি ইজ নট শিওর অ্যাবাউট হিজ রোল ক্ল্যারিটি। ওকে যে এক্স্যাক্ট কোন জায়গাটা অপারেট করতে হবে, এক্স্যাক্ট ওর থেকে কোন আউটপুটটা পেলে আমার টিমের এই সেট অফ স্ট্রাকচারে সেটা পারফেক্ট ফিট করবে বা আমার জন্য সেটা মানে হেল্পফুল হবে, সেই ব্যাপারটা রোল ক্ল্যারিটিটা আমার একটু আমার যেন মনে হচ্ছে না ঘেটে আছে। ভুলও হতে পারি, কারণ আমি সম্পূর্ণটাই বাইরে থেকে আমি মানে কি বলবো, মানে আমি আমার ধারণা থেকে বলছি, বেসিক্যালি আমি অ্যাজিউম করছি। এবার যদি আসি আমি তোর রিপোর্টারের পরিপ্রেক্ষিতে, গরমের পরিপ্রেক্ষিতে, দেখ যদি সেটাই হয় তাহলেও সব থেকে বড় কোয়েশ্চেন এটা ওঠে, তোর কাছে মেহতাব সিং আছে, তুই স্টার্ট করাসনি, তুই দুটো ফরেন সেন্টার ব্যাকে গেছিস, সেটা নিয়ে আমি আলাদা করে ক্রিটিসাইজ করতে চাই না, এটা আমি আগেও বলে দিয়েছি যে এটা কেন করে, এটা না মানে করার ফলে টিমে কি এফেক্ট হয়, মেহতাবের উপর কি এফেক্ট হয়, না করলে কি হতো, আমি ওটা বলছি না, এক ঢাক রোদ পিটিয়ে লাভ নেই। আমার যেটা বক্তব্য, তোর কাছে মেহতাব সিং আছে একটা অপশন ফার্স্ট, তোর কাছে টেকচাম সিং আছে যে দুটো সাইড ব্যাকে খেলতে পারে, যেটা সব টিমের কাছে নেই, এটা তো সেকেন্ড অপশন। থার্ড, তোর কাছে তোর নিজের প্রিয় পাত্র আমার রানাওয়ার্ডে আছে। এই তিনটে অপশন তোর হাতে আছে। যদি এই সিজনে আমরা শুরু থেকে দেখেছি, যবে থেকে ওর এই গলার না চোয়ালের ইঞ্জুরিটা হলো সুভাষ সিংয়ের আগের বছরের পর থেকে, যে ও কিন্তু প্রপার ওই জায়গাটায় নেই। প্লাস টিমে যদি 11টা প্লেয়ারের মধ্যে প্রথম 3টে প্লেয়ারকে আমাদের মানে সেই লিস্ট করতে হয় যাদের ফিটনেস সব থেকে খারাপ, প্রথম 3জন, তার মধ্যে একটা নাম কিন্তু সুভাষিস বোস হবে। এটা মোটামুটি আমরা সবাই এগ্রি করবো যে পুরো এই একটা যে কোনো একাদশ ভাবে যদি 15 জনের একটা স্কোয়াড ভাবে একটা ম্যাচে, তাতে কোন 3টে প্লেয়ারের পারফরমেন্স ফিটনেস বাকি প্লেয়ারগুলোর থেকে তলা নিতে, তো তার মধ্যে একটা নাম সুভাষিস বোস এনি ডে হবে। 50, 55, 60-এর পর সুভাষিস বোসকে বা যখন তুই জানিস যে তুই গোল করে দিয়েছিস, এবার তোকে ডিফেন্স করতে হবে। ডিফেন্স করা মানে তোকে ফাউলের ক্ষেত্রে সজাগ থাকতে হবে, প্লাস যখন তুই গোল মানে তুই যখন খেলা, তো তোকে তো মানে টিম তো তুলতে হবে, এমন না যদি মানে ডিফেন্স করছিস, একটা গোল দিচ্ছিস মানে 60 মিনিট থেকে বাস পার করে দাঁড়িয়ে থাকবি, সুতরাং তোর টিমকে তো তুলতে হবে। কিন্তু তার মানে ট্রানজিশনও অপোনেন্ট অনেক বেশি আসবে। কালকে গোয়া প্রথম হাফে যতটা এসছে, যতটা 0-0 সময় আসছিল, ইটস অবভিয়াস যে একটা গোল কনসিড করার পর ওরা তার থেকে বেশি পরিমাণে আসবে। ওরা ওদের উইংগুলোকে ইউজ করবে, মাঝমাঠ থেকে দুটো উইংয়ে বল ডিস্ট্রিবিউট করবে। তো ওই জায়গাটা টেকচামকে লেফট ব্যাকে এনে রাইট ব্যাকে আমের রানামারে বা মেহতাব সিংকে ইজিলি নামানো যেত, যেটা কালকে হয়নি। কারণ গরমটা ওখানে যে দেখ, গরমটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে গরমটা একটা প্রবলেম। সুভাষিস বোসের ফিটনেস এই জায়গায় নেই, ও বেসিক্যালি টায়ার্ড হয়ে গেছে। তো নট নেসেসারি যে তোকে 90 মিনিটস ক্যারি করতে হবে। এটা গেল প্রথম ভুল, যেটা আমার মনে হয়েছে ভুল। আমি লোবেরাকে মানে মানে ঠিক ভুল শেখানোর মতন আমার যোগ্যতা নেই, আমি আমার মতো করে বলছি আমার কোনটা ভুল মনে হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে 19 দিনের গ্যাপটা যেমন তুই বললি, হ্যাঁ এটা ঠিক। আমাকে যদি তুই বলতিস যে 10 আমরা 12-এ খেলেছিলাম, 19-এ খেলেছিলাম, তারপর আমাদের 26-এ ম্যাচ ছিল, সেটা রিস্কেডিউল হলে পিছিয়ে গেছে, তারপর আমরা এটা খেলছি। তুই যদি একটা কোনো টিম বা একটা কোচকে এটা বলতিস যে তুমি 12, 19, 26-এ খেলতে প্রেফার করবে না 12, 19 তারপরে পরের মাসে নয়, যে কোনো টিমই বলতো যে আমি 26-এ খেলতে পারবো, কারণ খেলতে পছন্দ করবো, কারণ বিকজ অফ দ্য মোমেন্টাম। খেলতে কি একটা মোমেন্টামে থাকলে তোর ওই মোমেন্টামের জন্য তুমি অনেক ম্যাচ বেরিয়ে যায়। যেবার আমরা দাদুর আন্ডারে শিল্ড জিতলাম, সেবার দেখবি একটা লম্বা গ্যাপের পর আমরা যখন হোমে চেন্নাইটা খেলতে লাগলাম, দুম করে আমরা চেন্নাই ম্যাচটা 3-2-তে হেরে গেছিলাম। কারণ তার আগে একটা গ্যাপ ছিল, সম্ভবত ইন্টারন্যাশনাল গ্যাপ ছিল বা কিছু একটা গ্যাপ ছিল, আমার পরিষ্কার মনে আছে। তারপর আমরা আবার নেক্সট 3টে ম্যাচ, একটা পাঞ্জাব, একটা লুরু, একটা মুম্বাই জিতে আমরা শিল্ড তুললাম। আর এই চেন্নাই ম্যাচটা কিন্তু সেই সময় চেন্নাই কিন্তু একদমই ভালো চেন্নাই ছিল, মানে তারা টেবিলের তলার দিকার টিম ছিল। আমরা 2-1-এ পিছিয়ে ছিলাম, সেটাকে দিনী বোধহয় একটা গোল করে 2-2 করলো, তারপরে গোল ফল করতে এসে বিশাল কাজ উঠে এলো, ওদের বোধহয় ইরফান ইয়াদব না কে একটা 3 নম্বর গোলটা করে চলে গেছিল, ইফ আই এম নট রং। বাট এখানেও একটা বড় পয়েন্ট হচ্ছে, তুই আমাকে এটা বল 26 তারিখ খেললে তুই কি অ্যালবার্তো রড্রিগেজ বা আপুয়াকে খেলাতে পারতিস না? না, সেই সেন্সে পারতাম না হয়তো, বাট আমার পয়েন্টটা অন্য। গতকালে আপুইয়া খেললো কোথায়? আপুইয়া তো গতকাল ফিট ছিল না, আমি গতকাল আপুইয়াকে ধরছি না।
অ্যালবার্টো পয়েন্টটা আই It's fair. সামহাউ এগ্রি, বাট উইদাউট এই সিজনে অ্যালবার্টোর বেস্ট গেম গেছে গতকাল, এটা তুমিও মানবে। হি ওয়াজ হ্যাঁ, মানে লুকিং ওল্ড অ্যালবার্টো। এর আগে কিন্তু অ্যালবার্টো প্রচুর কোয়েশ্চেনেবল ফুটবল খেলেছে বাকি ওকে ম্যাচগুলো। ক্লিনিক্যাল লাগেনি এবারে ওকে ক্লিনিক্যাল লাগেনি। ওভাররেটেড মেহতাব সিংও খুব বাজে ডিফেন্সিভ প্লেয়ার হতো বলে আমার মনে হয় না। হ্যাঁ, অ্যালবার্টো ইজ অলওয়েজ অ্যান অ্যাসেট। গতকাল অ্যাটলিস্ট দুটো গোলের বলো গোল লাইনে আসার আগে ইন্টারসেপ্ট করে নিয়েছে, আমার এই মুহূর্তেই মনে পড়ছে। পুরো ম্যাচটা যদি রিপ্লে দেখি বা হাইলাইট দিকে আরো ইনস্ট্যান্স আমি দেখতে পাবো। তো সেই জিনিসটা যখন স্কোয়াডে কোনো প্লেয়ার নেই। বাট আমার পয়েন্ট হচ্ছে, আমি যদি 26-এ খেলতাম, আমি এখানে কোনোভাবেই মোহনবাগানকে ডিফেন্ড করছি না, কারণ 26-এ খেললেও মোহনবাগান এই ফ্যাশনেই অ্যাপ্রোচ করতে হবে গেমটা, এবং লোবেট আলটিমেটলি পয়েন্ট ড্রপ করেই ফিরতেন। কারণ অ্যাওয়ে ম্যাচে আমার মোহনবাগানের বডি ল্যাঙ্গুয়েজ, কোচের লজিক্যাল থিঙ্কিং আমার খুব পুয়ার লেগেছে। এবারে অ্যাওয়ে ম্যাচগুলো থেকে মোহনবাগান বোধহয় সাকুল্যে 3 পয়েন্ট কালেক্ট করেছে। বেঙ্গালুরু থেকে 1 পয়েন্ট, নর্থ ইস্ট থেকে, নর্থ ইস্টের 3টা আমি ধরছি না অ্যাকচুয়ালি, ওটা আমি ধরছি না। ওটা তো ওই ম্যাচটাও কি হতো আমরা কেউ জানি না অনেস্টলি। ওই ম্যাচটা তো মোহনবাগান প্লেয়াররা ইমেন্স কারেজ শো করেছে, যেটা নিয়ে আমি ঋদ্ধদা সায়ক দা লাইভে কথা বলেছি, সেটা নিয়ে আমি কথা বলছি না। বাট ওই ম্যাচটাতে মোহনবাগান যদি হেরেও যেত আমার কিছু বলার ছিল না, আমি ওই ম্যাচটাকে আউট অফ ইকুয়েশন রাখছি। ওই ম্যাচটায় যা কিছু হতে পারতো একেবারেই স্বাভাবিক পরিস্থিতিতে খেলা হয়নি। যে ম্যাচগুলো থেকে ব্যাঙ্গালোর, জামশেদপুর, গোয়া, এই 3টে ম্যাচ থেকে অ্যাটলিস্ট যদি 5টা পয়েন্ট মোহনবাগান তুলে রাখতো না, উই উড হ্যাভ বিন ইন আ মাচ বেটার। এবার দেখ, আমি ওটাই বলছিলাম যে গোয়ার তো ব্যাপারটা এটা গেল, কিন্তু তোকে একটা দেখ, খুব ফুটবলটা না মানে সহজ ভাবে দেখলে খুব সহজ, কঠিন করলে খুব কঠিন। তুই একটা সহজ জিনিস ভাব, যে কোচ, উইথ অল ডিউ রেসপেক্ট, যে কোচ প্লেনে চড়ে খেলতে যেতে হবে দেখলেই সেই ম্যাচের আগে অ্যালবার্টোর সাথে মেহতাবকে নামানোর চান্স নিতে পারছে না, সে টমের সাথে মেহতাবকে নামানোর চান্স নেবে। শুধু প্লেনে করে না, বাসে করে। জামশেদপুরেও তো জামশেদপুরটা তো বাসেই খেলতে যেতে হয়। ওটা জানি, এটা নিয়ে মানে কোচিং স্টাফরাও মাঝে মাঝে একটু বলে যে আমাদের জামশেদপুর খেলতে গেলে খুব এলাই, কারণ কোনো প্লেনের ব্যাপারটা নেই। বাট এটা তোকে বুঝতে হবে যে যখনই আমরা সবুজ মেরুন ছেড়ে সাদা জার্সি পরে নামবো ম্যাচে, তখনই যে কোচ অ্যালবার্তো রড্রিগেজের সাথে মেহতাবকে খেলানোর সাহস দেখাচ্ছেন না, সেই কোচ টমের সাথে মেহতাবকে খেলানোর সাহস দেখাবেন না। এটা তোকে মেনে নিয়ে চলতে হবে। আমি দেখাবে না বলছি না, আমি বলছি দেখো, তোমায় তো নর্থ ইস্ট ম্যাচে খেলাতে হয়েছিল টমের সাথে মেহতাবকে, এবং দোজ টু ওয়্যার দ্য ডিসাইডিং ফ্যাক্টরস ইন দ্যাট গেম। ওদের দুজনের জন্য কিন্তু মোহনবাগান আজকে না, আমিও সেটাই বলছি, বাধ্য হয়ে। তুমি যে আমার পয়েন্টটা রেজ করলে না, যে অ্যালবার্ট যদি অ্যাভেলেবেল না থাকতো, আপু যদি অ্যাভেলেবেল না থাকতো, আমি সেই সিনারিওতেই বলছিলাম আর কি। যেমন তুই আগামী ম্যাচে দেখবি ডিজাস্ট্রিয়াস প্লেয়ার হতো না, আগামী ম্যাচে দেখবি, আমি যদি খুব ভুল না হয়, টম আর মেহতাব শুরু করবে, কারণ অ্যালবার্তো রড্রিগেজ মানে অবভিয়াসলি বুদ্ধি রাখা উচিত, এবং আই হাইলি রেট দ্য স্টাফ অফ মোহনবাগান। তারা নিশ্চয়ই জিনিসটা নোট ডাউন করে নিয়েছেন যে অ্যালবার্টো নেক্সট ম্যাচে খেললে ডার্বিতে তার গ্যারেজ হয়ে যাওয়ার বড় সম্ভাবনা আছে। প্লাস তোকে এটা বুঝতে হবে যে ওকে রেস্টটাও দেওয়া প্রয়োজন, ওকে ফ্রেশ নামানো প্রয়োজন। ইভেন সেম গোজ ফর আপুইয়া, ওকেও তো বিশ্রাম দেওয়া। হ্যাঁ, আপুইয়াকে রিস্ক করা। দেখো, ইন্টারকাশিকে আমি অনেস্টলি বলবো আই হাইলি রেট হাবাস, এবং ইন্টারকাশি ইজ আ ভেরি ভেরি গুড ইন্ডিয়ান সাইড। বাট মোহনবাগানের যা রিসোর্সেস আছে, যুব ভারতীতে তুমি যদি আপুইয়াকে বেঞ্চ করে অভিষেক সূর্যবংশীকে খেলানোর সাহসটুকু না দেখাতে পারো, তাহলে তোমার হেড কোচ হওয়ার দরকার নেই বস। দরকারই নেই। আমি সাবমিট ইওর রেজিগনেশন। অভিষেক সূর্যবংশীকেও লাগবে না যদি মানে কম্পোস্ট ফুটবল খেলা যায়। দেখ, যেহেতু তুই একটা সেন্টার ব্যাককে স্যাক্রিফাইস করছিস, তুই টম আর মেহতাবকে নামাচ্ছিস, তুই থাপার সাথে সাহালকে খেলা, একটা 6-8 সাহালের ওয়ার্ক রেট ইমেন্স ইমপ্রুভ হয়েছে। তুই বিশাল তুই রবসন, কামিংস, লিস্টন, ম্যাকলারেন, কারণ এখানেই না আমার কোথাও গিয়ে মানে একটা জিনিস আমার কিছুতে আমি মানে ডাইজেস্ট করতে পারছি না। আব্দুল রাবি কি ফুটবলটা খেললো গতকাল? মোহনবাগান ডিফেন্সকে, সুভাশিস বোসকে পুরো গতকাল মানে টাট্টু করার মতো ছুটিয়েছে। মোহনবাগানের কাছে অপরচুনিটি ছিল আব্দুল রাবিকে সাইন করানোর। আব্দুল রাবি হিমসেলফ ওয়েটেড ফর মোহনবাগান আশিক রুনিয়ানকে ছেড়ে দেওয়ার পর মোহনবাগানের তো উচিত ছিল একটা ন্যাচারাল উইঙ্গার নেয়ার, উচিত তো ছিল। পয়সা করি তো আবার মোহনবাগানের নেই রে বাবা। আর আব্দুল রাবি এমন কোনো ক্রস দেয়নি যে ওকে নিয়ে যাবে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। হায়দ্রাবাদ ওয়ান্টেড দ্যাট কেরালাইট গাই ইন সোয়াব। আমি নামটা এই মুহূর্তে আমার একদম মনে পড়ছে না, একটু কমেন্টে তোমরা লিখে দিও। সালাউদ্দিনকে সোয়াবে চেয়েছিল হায়দ্রাবাদ, মোহনবাগান দিতে চায়নি। সালাউদ্দিন সেই কেরালা চলে গেল, সালাউদ্দিন ফিট না। তুমি রাবিকে নিতে পারলে না, তুমি কিয়ান নাসিরিকে নিলে, যে তোমার স্কিম অফ থিংসই নেই। এবং আই হাইলি রেটেড কিয়ান নাসিরি ওয়ান্স, বাট আমি নিজেও যদি মোহনবাগানের কোচিং স্টাফে থাকতাম, আমি কিয়ান নাসিরিকে নামানোর রিস্ক নিতাম না। হি ইজ নট দ্যাট গাই হু হি ওয়াজ সাপোজ টু বি।
তোমার স্কোয়াডে লিস্টন মনবির দুজনেরই অফ ফর্ম যাচ্ছে এই মুহূর্তে, সাথে বিদেশি উইঙ্গার রবসন, হি ইজ নট মেকিং এনি ডিফারেন্স অ্যাজ অফ নাও। আর দেখ সেখানে তার তোমার একটা থেকেও বড় ন্যাচারাল কথা, ইন্ডিয়ান যদি আরো একটা উইঙ্গার থাকতো, তুমি সেই অপশনটাই নিজেকে করে দিচ্ছ। আমি কিন্তু আশিক কুরনিয়ানকে ছাড়ার ডিসিশনটাকে এখানে ব্লেম করছি না। আশিক কুরনিয়ানকে ছাড়ার ডিসিশনটা যে কারণে ছাড়া হয়েছিল, আই সাপোর্ট দ্যাট, আই স্টিল সাপোর্ট দ্যাট। ফল্টটা হয়েছে রিপ্লেসমেন্ট না নেওয়া ঠিকঠাক। কিয়ান নাসির ইজ নট আ ন্যাচারাল থার্ড উইঙ্গার ফর আ ক্লাব হু ইজ কম্পিটিং ফর টাইটেল পিরিয়ড। রবসনের দিকে আরো একটা প্রবলেম কি জানিস তো, মানে সেই কমপ্লিমেন্টিং ইচ আদার বলে না, রবসন আই থিংক রবসন অনেক বেটার খেলবে। কারণ দেখ প্রপার একটা ওভারল্যাপও সুভাষিস বোস যায় না, ও ঠিক মানে কি বলতো হাফ হার্টেড যায়। এখন দেখবি ও যায় কিছুটা ওখানে গিয়ে একটা টার্ন নেয়, টার্ন নিয়ে আবার স্কোয়ার বা ব্যাক পাস করে। গতকাল আমার একটা সিচুয়েশনে তো মাথা গরম হয়ে গেছিল, কি বলবো, থাপা একটা খুব মাপা বল বাড়িয়েছিল মিডফিল্ড থেকে সাইড ব্যাক ওভারল্যাপ করার জন্য। গোয়া কাইন্ড অফ দাঁড়িয়ে গেছিল, গোয়া বলটা বুঝতে পারেনি। সুভাষিস বোস যদি আর একটু ফিট হতো, হি কুড হ্যাভ চেস্ট দ্যাট বল, গট দ্যাট বল, মোহনবাগান কুড হ্যাভ ক্রিয়েটেড আ 2 ভার্সেস 1 কাইন্ড অফ সিচুয়েশন। গোয়া পুরো পিছনে পড়ে গেছিল। সুভাষিস বলটা ছেড়ে দিল, নিজেও বুঝতে পারলো আমি যেতে পারবো না, ওর নিজের লিমিটেশন জানো, ছেড়ে দিল, কারণ জানতো আমি যদি গিয়ে বলটা লুজ করি ট্র্যাক ব্যাকে নামতে পারবো না। এবার গতকাল প্রথম না, এই জিনিস আমি এই সিজনে বারবার দেখেছি। আমার পয়েন্টটা ঠিক এখানেই অরিন্দমদা, প্র্যাকটিস ম্যাচগুলোতে উমের মুতারকে কত চান্স দেওয়া হয়েছিল আমি নিজে জানি, আমি খবর পাচ্ছিলাম আমরা এমবিএফটি থেকে। বলছিলিস তুই আমাকে, আমরা তো এখানে পডকাস্টে বলেছি উমের খুব খারাপ হলে কি করবে, একটা গোল কনসিড করবে, একটা রেড কার্ড খেয়ে বেরিয়ে যাবে, আমি খুব খারাপ ধরছি, বাট একটা চান্স ডিজার্ভ করে না। রোশন সিং হি ইজ ভেরি ইয়ং, 17 না 18 বছর বয়স, বাট ডুরান্ট কাপে মরিনোকে খেলিয়েছিলেন এবং হি শোড যে হি হ্যাজ সাম গ্লিমসেস। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন লিভারপুলের ডেবিউ করেছিল হি ওয়াজ 18। ইফ ইউ আর গুড এনাফ ইউ আর ওল্ড এনাফ, এটা খুব একটা বিখ্যাত কোট আছে। কবি মাইনো ইউনাইটেডের মেনস্টে হয়ে গেছিল 19 বছর বয়সে। তুমি রোশনের মতো একটা 18 বছর বয়সের ফুলব্যাককে একটা দুটো ম্যাচে ট্রাস্ট করতে পারছো না, যারা তো হাই আপসাইড আছে। আমার তাহলে লোবেরাকে এনে লাভটা কি হলো? আমি লোবেরাকে শুধু টাইটেল জেতার জন্য আনিনি, আমি ভালো ফুটবল দেখতে এনেছি, আমি ইউথ ডেভেলপমেন্টের জন্য এনেছি। আমি দেখতে চেয়েছি আমার ক্লাবকে যেন বাইরে থেকে রোজ ট্যালেন্ট না কিনতে হয়, আমরা যে ইয়ং ট্যালেন্টদের নিয়েছি তাদের জন্য নার্চার করে সিনিয়র টিমে পাথ হয়ে দেখানো হয়। লোবেরা কি একটাও বক্স ঠিক করতে পেরেছেন এখনো অবধি? আমি নিজে থেকে এমবিএফটির মধ্যে বোধহয় আই ওয়াজ দ্য বিগেস্ট সাপোর্টার অফ সের্জিও লোবেরা। আমি এখনো চ্যানেলে খুঁজলে ভিডিও পাওয়া যাবে, লেবেরাকে নিয়ে আমার একটা 30 মিনিটের ভিডিও আছে, আমার ওয়েবসাইটে ভর্তি আর্টিকেল লেখা আছে। বাট আই এম হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, শুধুমাত্র ব্র্যান্ড অফ ফুটবলের জন্য না, ওনার অ্যাপ্রোচ আমার একদম ভালো লাগছে না। এবং এই ভিডিওর শেষে একটা খুব কনসার্নিং জিনিস বলে আমরা ভিডিওটা শেষ করবো, লোবেরাকে নিয়ে একটা আপডেট দেওয়ার আছে, যেটা কনসার্নিং না ভালো সেটা অন্য প্রশ্ন, বাট লাস্ট আমি দিয়ে দেবো আপডেটটা। অরিন্দম দাও টু ইউ। এবারে দেখ বিজনেস এন্ডে চলে এসেছি, 3টে ম্যাচ অলমোস্ট ডু অর ডাই সিচুয়েশন। তুই এখন আর এক্সপেক্ট করিসই না যে তুই যারা এতদিন প্ল্যান অফ অ্যাকশনে ছিল না, যারা বয়স্ক, আর আমি দেখছি না এখন তো দেখছি, কারণ ভাই যে দেখ আমি যদি বলি রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী, এই তিনজনের পরে আমি আনোয়ারকে আলাদা রাখছি, আনোয়ার আর সন্দেশকে আলাদা রাখছি, কারণ এরা দুজন ডিফারেন্ট ক্লাস, টপ। হ্যাঁ, রাহুল ভেকে আর মেহতাব সিং ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসেবে মোটামুটি 3 আর 4-এ আসে, কে 3-এ কে 4-এ আমি শিওর না, প্রবাবলি মেহতাব 3-এ, রাহুল ভেকে 4-এ। সুতরাং শুরু থেকে যেখানে মেহতাব সিং এর মতন প্লেয়ারকে তুই রেগুলার দিতে পারিস নি সময় সুযোগ, সেক্ষেত্রে তুই এখন আশাই করিস না। আর এটার একটা আমি অ্যালবাতো রদ্রিগেজকেও এতটা এবারে ক্লিনিক্যাল লাগেনি, তার একটা বড় কারণ কি বলতো, ওর সাইডের প্লেয়ারটা অনবরত চেঞ্জ হয়েছে। এটা সবচেয়ে শকিং পয়েন্ট, তুমি লিগ ফাইট করছো, তোমার স্টেবল ডিফেন্স নেই, ইউ আর চেঞ্জিং দ্য ডিফেন্স এভরি নাইট। একটা মানে টিম, একটা কোচ, একটা সমর্থক বেস যারা ফুটবল বোঝে, তারা মাথা চাপড়ায় যখন তাদের একটা ম্যাচ একটা সেন্টার ব্যাক প্লেয়ারে চেঞ্জ হয় বাধ্য হয়ে চোটের কারণে বা কার্ডের কারণে, সেখানে তোর প্রয়োজন না থাকা মানে তোর কাছে সেই বাধ্যতামূলক সিচুয়েশন না থাকা, তুই তোর নিজের ইচ্ছাতে তুই রেগুলার ইন্টারভ্যালে চেঞ্জ করেছিস। তুই একটা জিনিস ভেবে দেখ, আমরা পাঞ্জাব ম্যাচ খেলতে নেমেছিলাম, হ্যাঁ যদি ভুল না হয় সম্ভবত অ্যালবাতো রদ্রিগেজ আর মেহতাব স্টার্ট করেছিল, ইয়েস নর্থ ইস্ট ম্যাচ মনে পড়ছে, হ্যাঁ নর্থ ইস্ট টম অলরেড মেহতাব, ওটা অ্যালবার্টোর ইনজুরির জন্য, আমরা ধরছি না কাউন্টে স্কিম অফ থিংসে। হ্যাঁ, কারণ ও তো পরে এলো বেসিক্যালি, অ্যালবার্টো যখন উঠে গেল। তারপরের ম্যাচ নর্থ ইস্ট, টম, মেহতাব, কালকে অ্যালবার্টো টম। হ্যাঁ, এবং তুমি পাঞ্জাব ম্যাচের ঠিক আগেটাই চলে যাও, টম অ্যালবার্টো জামশেদপুরে হবে। এবার তুই ভেবে দেখ, আমি তোকে একটা করে পয়েন্ট করে বলছি, অ্যালবার্টোকে একটা ম্যাচ খেলতে হলো পাশে টমকে নিয়ে,
হয়ে গেল। আবার অ্যালবার্তো খেললো না, আবার অ্যালবার্তো হোম ম্যাচ খেলছে পাশে মেহতাবকে নিয়ে, এটা গেল অ্যালবার্তোর প্রবলেম। এবার তুই টমেরটা ভেবে দেখ, ঠিক আছে? টম ফার্স্টে অ্যাওয়ে ম্যাচটা খেললো, ব্যাঙ্গালোর বা জামশেদপুর অ্যাওয়ে ম্যাচ খেললো, পাশে অ্যালবার্তো। ব্যাঙ্গালোর অ্যাওয়ে। তারপর টম এখানে এলো, এখানে এসে অ্যালবার্তো চোট লেগে উঠে গেল পাঞ্জাব ম্যাচে, টম পাশে নিয়ে খেললো মেহতাবকে। নর্থ ইস্ট ম্যাচে টম পাশে নিয়ে খেললো মেহতাবকে, কালকে টম পাশে নিয়ে খেললো অ্যালবার্তোকে। এবার টম যখন বিশাল খেলছে, কাইতের প্রবলেমটা ভাবো। এবার তো টম যখন খেলছে, ধর একটা কেউ রাইট সেন্টার ব্যাক খেলছে, একটা কেউ লেফট সেন্টার ব্যাক, একটা ডিফেন্ডারদের মধ্যে এটাই থাকে যে আমি কিছুটা ডিস্ট্রাকটিভ ডিফেন্ডিং করব, আমি কিছুটা সুইপার ডিফেন্ডিং করব, আর একটা প্লেয়ার কিছুটা হোল্ড করে, কিছুটা একটা স্টপার হোল্ড করে। এটা একটা জিনিস গেল। এরিয়াল বলে একটা স্টপারের কাছ থেকে অপোনেন্টের মেন স্ট্রাইকারকে মার্ক করা, একটা স্টপার নিজেকে ফ্রি রাখে যে ফ্রি বলটাকে যাতে সে হেড করে ক্লিয়ার করতে পারে। কারণ সব দুটো ডিফেন্ডারই যদি দুখানা ম্যানে চলে যায়, তাহলে যদি একটা ফ্রি স্পেসে বল পড়ে, মনে কর কোনো স্ট্রাইকারের ডিরেক্ট মাথার উদ্দেশ্যে বলটা নাকি একটা ফ্রি স্পেসে বলে যেটা পেছন থেকে হেড করতে পারে, সেই বলটা ক্লিয়ার করার জন্য একটা প্লেয়ার থাকে না। এই জন্য অনেক ক্ষেত্রে দেখবি দুটো বিদেশি স্টপার খেললে একটা বিদেশি স্টপার ডেডিকেটেড একটা স্ট্রাইকারকে নেয়, একটা বিদেশি স্টপার দেখবি কোনো পার্টিকুলার ম্যানকে নেয় না, নিজেকে ফ্রি রাখে। তার কারণ যাতে ফ্রি স্পেসে যে এরিয়ার বলটা থাকে সেটাকে কাউন্টার করার জন্য, ডিফেন্স করার জন্য। তাহলে এবার টমের প্রবলেমটা বুঝতে পেরেছিস? এবার ভেবে দেখ, মেহতাবকে পরের ম্যাচে ইন্টারকাশি ম্যাচে মেহতাব পাশে নিয়ে খেলবে টমকে, ডার্বি যখন আসবে মেহতাব পাশে নিয়ে খেলবে অ্যালবার্তো রড্রিগেজকে। তো তুই জিনিসটা কতটা ঘেটেছিস তুই বুঝতে পারছিস? এবং তুমি সবকিছুর মধ্যে এটা বললে চলবে না, এটা একটা গোলকিপারের জন্য কত বড় প্রবলেম। গোলকিপারের তো প্রবলেমই, তাও আমি ধরে নিলাম যে যেহেতু গোলকিপারই একমাত্র মাঠের, ন্যাচারালি গোলকিপারকে কেন ক্যাপ্টেন করা হয়, কারণ গোলকিপার ইজ দ্য অনলি প্লেয়ার পুরো ভিউটা দেখতে পায়, পুরো মাঠটা দেখতে পায়। তো আমি ধরে নিলাম বিশাল গাইদের যা লেভেল, ও প্রফেশনাল প্লেয়ার, এই টার্মটা আমরা প্রফেশনাল বলে চালিয়ে দিই সবার ক্ষেত্রে, যে প্রফেশনাল মানে ওর অ্যাডজাস্টিং এবিলিটি থাকবে, তবে এক্ষেত্রে চালিয়ে দিলাম ডিপ্লোম্যাটিক হয়ে, যে ও যেহেতু প্রফেশনাল প্লেয়ার, কোটি কোটি টাকা নেই, আমি ধরে নিচ্ছি ওর এটা মানে পার্ট অফ হিজ জব যে ওকে এটা অ্যাডাপ্ট করতে হবে। আমি ওকে পিকচার থেকে সরে দিলাম। আমার বক্তব্য হচ্ছে দুটো সেন্টার ব্যাকের ক্ষেত্রে আমার কি হবে বল, নট অনলি দুটো সেন্টার ব্যাক, এবার দুটো সাইড ব্যাকের কতটা সমস্যা হয় ভাব। সুভাশিস বোসের সাইডে যখন সেই স্কিম অফ থিংস দেখলে তাদের উপরে ঠিক যে প্লেয়ারটা অপারেট করে, কখনো আপুইয়া কখনো থাপা, তার জন্য একটা বড় সেটব্যাক এটা। এবং তোমার পুরো টিমটাই ঘেটে যায় একটা জিনিসে। বাপের জন্য ভাঙতে নেই, মানে আমি টাইটেল উইনিং ডিফেন্স ইন দ্য সেন্স এটা বলছি না যে গতবারে যে টিম টাইটেল জিতেছে সেই ডিফেন্স। তুমি সিজনটা স্টার্ট করেছিলে মেহতাব অ্যালবার্টোকে দিয়ে, ইউ শুড হ্যাভ স্টিক টু ইউর গার্ডস। এবং মোহনবাগানের রবসন রবিন এবং মেহতাবকে সাইন করানোর ব্যাক স্টোরিতে যদি আমরা ফিরে যাই, হোয়াই মোহনবাগান ওয়ার সো রিজিড অন সাইনিং মেহতাব, এবং একটি খুব বড় বাঙালি সংবাদ চ্যানেল তারাও আমাদের মতোই নিউজটা কভার করেছিল, এটা শুধু এমবিএফটির নিউজ না, তারাও বলেছিল মোহনবাগানের প্রায়োরিটি মেহতাবকে নেওয়া। আমি তাদের নামটা বলছি না এই মুহূর্তে, যারা দেখেছো তারা জানো, আমার তাদের সঙ্গে কোনো শত্রুতাও নেই, তাদের সঙ্গে কোনো মিত্রতাও নেই। তো তাদের যেটা ভালো পয়েন্ট সেটাই আমি এখানে কোট করছি, যে মোহনবাগানের এই সিজনের প্রায়োরিটি মেহতাব সিংকে নেওয়া, যাতে অ্যাটাকে মলিনা তিনজন ফরেনারকে ইউজ করতে পারেন। তখন মলিনা করছিলেন। লোবেরার থেকে তো আমরা এই জিনিসটা আরো বেশি এক্সপেক্ট করি। লোবেরা ইজ এন অ্যাটাকিং মাইন্ডেড কোচ, মলিনা ওয়াজ এ ডিফেন্সিভ মাইন্ডেড কোচ, যিনি নিজের ঘরটা সামলে অ্যাটাকে যেতেন, এক গোলের লিড হলেও 3 পয়েন্ট নিয়ে আসতেন এক গোল মেরে। লোবেরা 6 গোল মেরে 2 গোল দেবো ট্যাকটিক্সে গিয়ে, 6 গোল তো মারতে পারছেনই না, কখনো কোনো 1 গোল মেরে আরেকটা গোল খেয়ে নিচ্ছেন, আরো একটা খেয়ে নেওয়ার জায়গা ক্রিয়েট করে দিচ্ছেন। এবং মানে এটা কতটা বড় ওরই তোমার টিমের ডিফেন্সের জন্য, ডিফেন্ডারটা তো নিজেরা ভাবছে যে কোচ আমাদের ট্রাস্ট করতে পারছে না। দেখ, আমি যদি যতটা ফুটবল খেলেছি, আমি যদি জানি যে আমি আজকের ম্যাচে দুখানা গোল লাইন ক্লিয়ারেন্স করার পরেও যেহেতু পরের ম্যাচটা আমার টিম সাদা জার্সি পরে খেলবে, সেখানে আমি বাই ডিফল্ট বসে যাব, এতে প্রবলেম কি হবে জানিস? আমি তোকে বলেছি ফিউচারটা ন্যাচারালি কি হয়, আমি চাইবো না এটা হোক, বাট কি হয় এরপরে একটা ক্রুশাল ম্যাচে মেহতাবকে তুই রডের সাথে স্টার্ট করতে দেখবি, সেই ম্যাচে মেহতাব আন্ডার পারফর্ম করবে, খারাপ পারফর্ম করবে, একটা দুটো ভুল ট্যাকেল কাটফাট নিয়ে পেনাল্টি ধরিয়ে দেবে, দিয়ে আমরাই সাপোর্টাররা মানে উড়াধুরা খিস্তি করবো মেহতাবকে, আমরা তখন এইটাই বলবো যে এই জন্য কোচ মেহতাবকে নামাতো না। কিন্তু একটা স্টপার যে আগের ম্যাচে দুটো গোল লাইন সেভ দিয়েছে, যে এই সিজনে আইএসএল এর যে কটা ম্যাচ খেলেছে আমি ওকে স্ট্যান্ডার্ড গেম দিতে দিয়েছি, আর যদি ওভারঅল তুই দেখিস ডায়নামিক্স, ও অ্যালবার্তো রড্রিগেজ থেকে বেটার পারফর্ম করেছে যে কটা ম্যাচ খেলেছে। হ্যাঁ, ট্রু। মানে কিছু জায়গায় আন্ডার কনফিডেন্ট লেগে থাকতে পারে, বাট এমন কিছু ক্লিনিক্যাল মিস্টেক করেনি যেটা থেকে মোহনবাগান গোল কনসিড করেছে, বা মেহতাবের ভুলে গোল খেলে মোহনবাগান এরকম হেডলাইন কোথাও কাউকে পড়তে হয়নি। হি ওয়াজ ডুইং গুড। এটাও আমাদের মানতে হবে, এই সিজনটা আনইউজুয়াল সিজন, আর মেহতাবের এটা ফার্স্ট সিজন এট মোহনবাগান। ইউ উইল হ্যাভ টু গিভ হিম দ্য টাইম টু অ্যাডজাস্ট, এবং তুমি যদি তাকে নাই খেলাও সে অ্যাডজাস্ট করবে কিভাবে? সবচেয়ে বড় কথা প্লেয়ারটার মধ্যে রাইট ব্যাকে খেলারও এবিলিটি আছে। রাইট একটা ডার্বি ফাইনালের মতন কুশাল ম্যাচেও আইএফএ শিল্ডেও কিন্তু ওই আনফিট টিম নিয়ে কিন্তু ও ম্যাচটা কিন্তু রাইট ব্যাকে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল এগেইনস্ট ইস্ট বেঙ্গল। তো তুই ওকে চাইলে রাইট ব্যাক খেলিয়ে টেকচামকেও লেফট ব্যাক খেলাবে, তোর কাছে অপশন তো থাকছে। যে ম্যাচটা 5 ব্যাক 1 গোলে লিড করছি আমরা,
টম আর রড খেলছিল, আর একটা লম্বা ইন্ডিয়ান ডিফেন্ডার মেহতাবকে নামাতে হতো, সেই ম্যাচটা লোবেরা না নামিয়ে আফটার 80 মিনিটস দুম করে দিমিকে নামিয়ে দিল। যার এই মুহূর্তে ফিটনেস ভালো না, যার এই মুহূর্তে ওয়ার্ক রেট খুব একটা ভালো না, যার এই মুহূর্তে বল হোল্ডিং এবিলিটি বলে কিছু নেই, টার্নিং এবিলিটি মানে অলমোস্ট জিরো, গেম চেঞ্জিং এবিলিটি অলমোস্ট জিরো। মানে আমি তুই একটা অ্যাবে ম্যাচ নন পলিটিক্যাল একটা যোগ বলতে চাই, যেদিন ওয়েস্ট বেঙ্গলে পালা বদল ঘটলো, আমি একজন মোহনবাগান সাপোর্টারকে লিখতে দেখেছি যে দিদি আরেকজনও তো হয় ওয়েস্ট বেঙ্গলে, শুধু দিমি নয়, দয়া হস্যদি আরেকজনও হয়। সে বলছে সেই দয়া হস্যই গেছে, এবার তার সঙ্গে দিমিকেও নিয়ে যাক। মানে মোহনবাগান সাপোর্টারটা এতটা ফ্রাস্ট্রেটেড দিমি পেত্রাদোসকে নিয়ে। এবার দেখ, এবার একটা কথা বল, দিমিকে নিয়ে তো আমি অনেক মানে আমারও মানে এতবার খারাপ বলে, আর একটা কথা ভেবে দেখ, দিমি প্রচুর খারাপ কর্নার নিত, রেগুলার কর্নার নিত। বাকিটা নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমি আজ অব্দি জানি না যে দিমি কেন কর্নারগুলো সব নিতে পারতো। প্রথম কথা, এটা আমার সবচেয়ে বড় পয়েন্ট। দিমি খারাপ কর্নার নেয়, দিমি জঘন্য কর্নার নেয়, এটা তো ইউনিভার্সাল ট্রুথ, সবাই জানে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোচ সাইডলাইনে থাকা সত্ত্বেও প্র্যাকটিস সেশনে দিমি বারবার কেন নেয়, প্লাস অন্য প্লেয়ার থাকা সত্ত্বেও দিমি বারবার কেন নেয়, যেখানে ডাগ আউটে সাইডলাইনে কোচ আছে। ছেড়ে দেয়, গেলাম না এই প্রসঙ্গে। 90টা কর্নার হয়েছে কালকে প্রবাবলি কাল অব্দি মোহনবাগানের। আমি ধরে নিলাম 45টা কর্নার 90টা কর্নার মধ্যে দিমি নিয়েছে, আর 45টা কর্নার তো বাকি প্লেয়াররা নিয়েছে। এই রবসনই নিয়েছে, থাপা নিয়েছে, লিস্টার নিয়েছে। মানে টেরিবল। এটা বুঝতে হবে যে কর্নারটা মানে এখন এটা অপোনেন্টের কাছে একটা চান্স যে কিছুটা টাইম কিল হয়ে যাবার, ইফ দে আর লিডিং। ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভবত 2021-22 সিজন, যে সিজনটার পরবর্তী সিজনে বর্দা এলো আর কি, 21-22 না 20-21 কোভিড সিজনটা সম্ভবত। কোনো ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান থাকলে একটু আমায় জানিও কমেন্টে, আমি ভুলে যাচ্ছি কোন সিজনটা। ইউনাইটেডের একটা রেকর্ড ছিল যে ইপিএল এ সবচেয়ে বেশি কর্নার পাওয়ার গোল করেনি, 100+ হয়ে গেছিল ইউনাইটেডের কর্নার, গোল পায়নি ইউনাইটেড। লাস্টে 38টা ম্যাচের লিগ হয়, ওই 34 বা 35 নাম্বার ম্যাচে এসে হ্যারি ম্যাগুয়ার কর্নার থেকে একটা গোল করেছিল। সেরজিও লোবেরার জন্য কপালটা এতটা খারাপ যে এই লিগে মাত্র 13টা ম্যাচ আছে, ওকে সেরজিও লোবেরাকে 38টা ম্যাচ দেবে না। জোকস অ্যাপার্ট, আমার টিমের যেটা স্ট্রেংথ ছিল গত সিজনে, আমি সেই স্ট্রেংথটাকে পুরোপুরি ডিসম্যান্টেল করে দিয়েছি। আমার স্ট্রিমের আউট অফ নোয়ার স্ট্রেংথ হয়ে উঠেছিল সেট পিস থেকে। গত সিজনে 40-45% গোলস এসেছিল সেট পিস থেকে। সেট পিস মানে আমি কিন্তু ডিরেক্ট ফ্রি কিক গুলো ধরছি না, জেসন কামিংসের যে ডিরেক্ট ফ্রি কিক গোল সেগুলো ধরছি না। বল ভেসে আসবে বক্সে, সেখান থেকে অ্যালবার্টো বা টম উঠে গিয়ে হেড করে গোল করবে, বা সুভাশিস দাঁড়ি কতগুলো বলছিল, 6-7টার উপর বলছিল মনে হয়। হ্যাঁ, আমার পয়েন্ট হচ্ছে অন্য জায়গায়। তুমি টিমের স্ট্রেংথটাকে নষ্ট করে ফেলেছো, ঠিক আছে, বাট তুমি তোমার নিজের যেটা স্ট্রেংথ পয়েন্ট, আমরা সেরজিও লোবেরার ফুটবল থেকে কি এক্সপেক্ট করেছিলাম? একটা কন্ট্রোল থাকবে মোহনবাগানের মিডফিল্ডে। যদিও এই মোহনবাগানের মিডফিল্ড কন্ট্রোল করারই কোনো প্লেয়ার নেই, লোবেরা তো নিজের মাছটা নিজেই নিয়েছেন। প্রেস কনফারেন্স করে ঘটা করে বলেছেন আমি কোনো চেঞ্জ চাইনি, অথচ আমির আনোয়ারকে যে টাকায় সই করানো হচ্ছে, আমি সেই টাকাটা এখানে বলবো না, আমরা আগে একটা লাইভে বলেছি, যারা দেখেছো তারা জানো, সেই টাকায় ইজিলি একজন ফরেনারকে অ্যাফোর্ড করা যেত 6টা মাসের লিগের জন্য। এবং মোহনবাগান ওটা লুকটা মাছ স্টেবলার সাইজ, আমি লাইভের পর বলছি তোমায়। হ্যাঁ, প্লাস সবচেয়ে বড় কথা কি, দেখ তুই যখন মেহতাবকে সাইন করে নিয়েছিস, তুই তো নিজের জন্য অপশনটা খুলে ফেলেছিস যে তুই মাঝমাঠে একটা ফরেন প্লেয়ারকে তুই অফার করতে পারবি। এবং দেখো এই যে স্ট্যান্ডার্ডের লিগ হচ্ছে, আমি লিগটাকে ছোট কোনোভাবে ব্লেম করছি না। প্রথম কথা তো এই স্ট্যান্ডার্ডের লিগে এই মিডফিল্ড নিয়েও ভালো খেলা যায়, সেটা গোয়া দেখিয়ে দিচ্ছে। গোয়ার মিডফিল্ডে কনসে একটা ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার আছে, তুমি বলো না। দেজান রাজিজ একটা উইং এ খেলছে, পল মোরেনো সেন্টার ব্যাকে খেলছে, পুরো তো ইন্ডিয়ান মিডফিল্ড খেলছে। এই টিমটা নিয়ে যদি লোবেরা আগের বার আমাদের খেলাতো, হ্যাঁ 4-5 ফিনিশ করতাম, কোথায় শেষ করতাম? টপ 6ও পেতাম না। আর আমি এটাও খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সেম যদি ড্রেসিং রুমের পরিবেশটা ঠিকঠাক থাকতো, ম্যানেজমেন্টের সাথে মনিরা যদি ইস্যুটা মানে আমি বলছি যে ফুটবল মাঠের বাইরের বাহ্যিক পরিবেশটা যদি ঠিক থাকতো, বাই দিস টাইম লোবেরা আমাদের শিলটা এবারেও জিতিয়ে দিয়েছে, সরি মলিনাই আমাদের এবারেও শিলটা জিতিয়ে দিয়েছে। এবারে অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছে মলিনার এগেইনস্টে। মলিনা নিজেও তার ডাউনফলের একটা বড় কারণ। আমি সেরকম পাবলিক নয় যে জিনিসপত্র চেঞ্জ হয়ে গেলে হুট করে বলবো যে না মলিনা ছিল, এভরিথিং ওয়াজ গ্রিনার, দ্য গ্রাস ওয়াজ গ্রিনার। মলিনার অনেক ফ্লজও ছিল, সেই কারণেই মলিনাকে যেতে হয়েছে। কিন্তু এই ফ্যাশনে লোবেরা খেলতে থাকলে লোবেরারও যাওয়া উচিত, এটা আমার বড় পয়েন্ট। যাই হোক, আমরা পরবর্তী ম্যাচ নিয়ে কথা বলে নিয়ে শেষ করবো, খুব বেশি টাইম নেবো না। ইন্টারকাশি ম্যাচ নিয়ে তো বিস্তারিত আলোচনার কিছু নেই, আগামীকাল লাইভও আসবে। বাট অরিন্দমদা 3টে ম্যাচ মোহনবাগানকে 9 পয়েন্ট পেতে হবে, সেই সেম ইকুয়েশন আমরা দাঁড়িয়েছি। মানে কোথাও কি উই আর লাকি এনাফ এখনো অবধি, যেটা লোবেরা বলেছিলেন যে কোর্টটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমাদের হাতেই এখনো সবকিছু আছে, কিন্তু সেটা নিয়ে আমরা অ্যাজ আ সাপোর্টার একটু কনফিডেন্স ফিল করছি না। মোহনবাগান কোচরা কনফিডেন্ট হতে পারেন, অ্যাজ আ সাপোর্টার আমরা কনফিডেন্স পাচ্ছি না। বাট উই শুড টেক একটা গেম ধরে এগোনো উচিত, প্রত্যেকটা ম্যাচকে ফাইনাল হিসেবে অ্যাপ্রোচ করা উচিত আমার মনে হয়। লাকিলি এনাফ 3টে ম্যাচই আমরা যুব ভারতীতে খেলবো, মোহনবাগানের স্ট্রং হোল্ড।
যেখানে মোহনবাগানকে গত বেশ কয়েক বছরে হারানোটা ডিফিকাল্ট হয়ে গেছিল, যদিও মুম্বাই সেই আনথিঙ্কেবল করে দেখিয়েছে, পাঞ্জাব প্রায় করে দিয়েছিল, বাট মোহনবাগান কোথাও গিয়ে এই লিগ সিজনে এখনো বেঁচে আছে ওই পাঞ্জাব ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়ার জন্য, নাহলে এতদিনে ইস্ট বেঙ্গলের লিগ জেতা কনফার্ম হয়ে যেত। কিন্তু তুই নেক্সট ম্যাচ যেটা ইন্টারকাশি ম্যাচ, সেখানে মোহনবাগানের কি অ্যাপ্রোচ হওয়া উচিত এবং 3 পয়েন্ট কি আসছে তোমার কি ধারণা? ছোট্ট করে যদি অ্যানালাইসিস করে দাও, দেন উইল র্যাপ ইট আপ। দেখ, তুই একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, আমাদের যেমন স্ট্রং হোল্ড জুয়ারিতে আমাদের মানে বছরের 1 বছরের বেশি সংখ্যক টাইমের আছে যে আমরা গোলস খাইনি, সরি ম্যাচ হারিনি সব, কিন্তু একটা জিনিস দেখেছিস যে ব্যাঙ্গালোর, জামশেদপুর, গোয়া, নর্থ ইস্ট, এই 4টে ম্যাচেই আমরা 4টে ম্যাচ থেকে আমাদের মানে পয়েন্ট পাইনি আর কি, ম্যাক্সিমাম পয়েন্ট। দুটো ড্র হয়েছে, দুটো বোধহয় জিতেছিলাম, না সরি গোয়া জিতেছি, ড্র করেছি, ব্যাঙ্গালোর ড্র করেছি, জামশেদপুর ড্র করেছি, 3টে ড্র করেছি আর একটা জিতেছি, মানে 4 ম্যাচে 12 জায়গায় আমাদের 6 পয়েন্ট। কিন্তু তুই যদি ফুটবলিং অ্যাসপেক্টে ভাবিস, এই 4টে ম্যাচেই কিন্তু আমাদের ডিফেন্স সব থেকে কম এক্সপোজ হয়েছে, আমাদের এগেন্সে চান্সেস কিন্তু তুলনামূলক কম ক্রিয়েট হয়েছে। তুই যদি মুম্বাই আমাদের এগেন্সে কটা চান্স ক্রিয়েট করেছিল, পাঞ্জাব আমাদের এগেন্সে কটা চান্স ক্রিয়েট করেছিল, এগুলো আমি মোহামেডানের চান্স ক্রিয়েট করা, কেরালার চান্স ক্রিয়েট করা তা বলে ধরছি না, আমাদের হোম খেলেছিল, ওগুলোকে আমি ধর্তব্যের মধ্যে আনছি না। আমি বলছি যে মোটামুটি অ্যাভারেজ সাইড পাঞ্জাব, মুম্বাই, এরা আমাদের জুয়ারিতে কতবার ওপেন করেছিল আমি দায়িত্ব নিয়ে বলছি। তুই যদি স্ট্যাটস দেখিস, আমাদের আরিয়ানকে বলে যদি স্ট্যাটটা বের করিস, মুম্বাই আমাদের যতবার ওপেন করে দিয়েছিল এখানে, আর পাঞ্জাব আমাদের যদি যতবার ওপেন করে, যদি দুটোকে তুই অ্যাড করিস, এই দুটো ম্যাচ, আর উল্টো সাইডে যদি আমাদের এই 4টে অ্যাওয়ে ম্যাচ রাখিস, তুই দেখবি এই হোমে দুটো ম্যাচে আমরা বেশিবার ওপেন হয়েছি। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি তাই। তার কারণ হচ্ছে মুম্বাই ম্যাচে তোমার চোখে ভাসছে যে বিশাল কাইত প্রথমভাবে যে অনবদ্য ফুটবলটা খেলেছিল, বিশাল কাইতের জায়গায় যদি অন্য কোনো কোচ থাকতো, গোলকিপার থাকতো, মোহনবাগান ফার্স্ট হাফে 3 গোল খেয়ে যেত। মুম্বাই ম্যাচে আমরা 3 থেকে 4টে ওপেনিং হয়েছে আমাদের, পাঞ্জাব ম্যাচে আমাদের 5 থেকে 6টা ওপেনিং হয়েছে। মুম্বাই পাঞ্জাব বাদ দাও, যে ম্যাচটা আমরা আটার ডমিনেশন নিয়ে শেষ করেছিলাম ওড়িশা এফসি, 4 গোল মারার পরও 4 গোলেই তো জিতেছিলাম ম্যাচটা, বোধহয় 4-1 বা 4-0 এরকম কিছু একটা রেজাল্ট হয়েছিল না, 5-1 হয়েছিল, 5-1 বোধহয়। হ্যাঁ, লাস্ট 10 মিনিট মোহনবাগান কি ফ্যাশনে গোল কনসিড করার জায়গায় আসছিল, আমাদের শুভশ্রীতির রিসেপশনে যাওয়ার কথা ছিল, মানে দ্য ফ্যাশন মোহনবাগান ওয়ার প্লেইং দ্যাট ডে, উই ওয়ার লাকি যে মোহনবাগান 5টা গোল চাপিয়ে দিয়েছিল। আর তুই মনে কর আমি 2-3টে ম্যাচের পরই কোনো একটা ম্যাচের লাইভে অ্যানালাইসিসে বলেছিলাম যে এটা আমাদের মাথায় রেখে চলতে হবে যে ফুটবল খেলাচ্ছে বা যে ফুটবল খেলাতে চেষ্টা করছে লোকেরা, তাতে 90% ম্যাচে আমরা গোল খাবো। ঠিক আছে, আমার গোল খাওয়াটা ইস্যু নয়, আমি লোবেরাকে আসার পর এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, আমরা গোল খাবো কিন্তু গোল চাপাবো। আমার কনভার্সন রেটটা খুব ওরিং, আমি এখানেই কনভার্সন রেটই ওরিং বলবো, চান্সই তো ক্রিয়েট হচ্ছে না। ম্যাকলারেন গতকাল সাকুল্যই একটা বল পেয়েছে সন্দেশ জিঙ্গানের জন্য, হি ফিনিশড দ্যাট চান্স। লোকে এখন ম্যাকলারেনকে নিয়ে 1000টা কথা বলতে পারে, বাট ম্যাকলারেন চান্স কোথায় পেয়েছিল? হ্যাঁ, আমি ব্লেম করবো কয়েক জায়গায়, যেমন গতকাল রবসন যখন রাইট ফ্ল্যাঙ্কে গেল, একটা কাইন্ড অফ ক্রস টাইপের ট্রাই করেছিল বক্সের মধ্যে ঢুকে গিয়ে, যেটা কোনো পোচার টাইপের প্লেয়ারের মিট না করতে পারে অপরাধ। গতকাল লিস্টন অত বাজে খেলার পরেও একটা খুব ভালো জায়গায় জেসন কামিংসকে ফাইন্ড করে নিয়েছিল। জেসন কামিংস, ইউজুয়াল জেসন কামিংস ওখান থেকে 10টার মধ্যে 12টা গোল করে দেয়, আর লোকে তো বলে 10টায় 9টা গোল করে, ওই যেটা কামিংস 10টায় 12টা গোল করে, এক্স্যাক্টলি তাই। কারণ দেখবে কামিংসের উপর কোনো সাহাল, লিস্টন বা সাহাল, আমার সাহাল সরি ঠিক বলেছো, কারণ লিস্টন একটা বল বাড়িয়েছিল সাহালকে, সাহাল বক্সে ঢুকে বলটা বাড়িয়েছিল, মানে লিস্টনের ক্রেডিট আছে, ও খুব মাপা একটা পাস দিয়েছিল সাহালকে, সাহাল ওপেন হয়েছিল লিস্টনের জন্যই, তোমার জন্য লিস্টনের নামটা মাথায় ঘুরছিল। সাহাল যে বলটা বাড়িয়েছিল, জেসন কামিংস আগের বছর অব্দি জেসন কামিংস হলো ওটা 10 বারে 12 বার গোল করে, এটা খুব বড় স্টেটমেন্ট। হ্যাঁ, তার কারণ গেম টাইম না পেতে পেতে প্লেয়ারে না, একটা ক্রিকেটার যখন আউট অফ ফর্ম থাকে না, ফুল টসও দেখবি সেই লং অনে ক্যাচ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর যখন দেখবি যে ফর্মে সেই আছে আর কি, তখন দেখবি সেই মানে ইয়র্কার লেন্থের বল তার 4 বা 6 আছে। ইটস অল অ্যাবাউট। গতকালের ম্যাচ নিয়ে কথা বলে লাভ নেই, তুমি ইন্টারকাশি ম্যাচ নিয়ে ইন্টারকাশিটা দেখ, আমার সিম্পল বক্তব্য, আমি ইন্টারকাশি তোকে দায়িত্ব নিয়ে বলেছি, ইন্টারকাশি ম্যাচ আমরা 3 পয়েন্ট পাবো। ঠিক আছে, আপুয়া খেলুক না খেলুক, রড খেলুক না খেলুক, 3 পয়েন্ট আমরা পাবো। বাট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে গোল সংখ্যাটা বাড়াতে হবে। যদি একটু বুদ্ধিমানের মতন পরিচয় দিয়ে খেলে, যদি তাতেও কিছু লাভ হবে না, কারণ আমি যেটুকু ফুটবল, আমি অনেস্টলি বলবো, গোল ডিফারেন্সের জন্য যদি মোহনবাগানকে লিগ জেতার জায়গায় যেতে হয়, মোহনবাগান লিগ পাবে না, কিন্তু সেটা পরের কথা। বাট আমাকে ওটা মাথায় রেখে চলতে হবে। আর টু বি অনেস্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে ইটস ইস্ট বেঙ্গলস শিল্ড টু লুজ। একদমই তাই। এবং পাঞ্জাব ম্যাচে আমার ধারণা ইস্ট বেঙ্গল কমফোর্টেবলি 3 পয়েন্ট পাবে। হ্যাঁ, আমি ওসব ভাবছি না, তোকে যা করা ডার্বিতেই করতে হবে, ডার্বিতে ম্যাক্সিমাম আর হাইলি আনলাইকলি যে ডার্বি ড্র হবে, এটুকু তো বুঝেছ। দেখো মানে আইডিয়াল ওয়ার্ল্ডে
যদি মোহনবাগান সব ম্যাচ জিতে ডার্বিতে নামে, ইন্টারকান্ট্রি ম্যাচ জিতে ডার্বিতে নামে, ইস্ট বেঙ্গল পাঞ্জাব ম্যাচ জিতে ডার্বিতে নামে, একটাই দল ডার্বি ড্র অ্যাফোর্ড করতে পারে, সেটা ইস্ট বেঙ্গল। মোহনবাগান সেক্ষেত্রে ড্র অ্যাফোর্ড করতে পারে না, কারণ গোল ডিফারেন্স উইল কাম ইনটু প্লে। এই ডিফেন্স নিয়ে ওই মাঝমাঠের এগেইনস্টে তোকে যদি মনে করতে হয় যে এই ম্যাচটা, আর আমি তোকে একটা জিনিস বলেছি, শোন, এটাই পরে ডার্বি অ্যানালাইসিস আমি আরেকবার রিপিট করে দেবো। যদি আমাদের এই ডার্বি জিততে হয়, আমাদের 3 গোল করতে হবে, এটুকুই মাথা রেখে চল। কারণ একটা গোল আমি শিওর শট খাবো, ম্যাক্সিমাম চান্সেস আমি 1 গোলের বেশি খাবো, আমি এইটুকু। হ্যাঁ, কারণ মোহনবাগানকে যে জিনিসটা দিয়ে সবচেয়ে বেশি এক্সপোজ করা যায়, ইস্ট বেঙ্গলের কাছে সেটা ইন অ্যাবান্ডেন্স আছে। They have a Bipin, they have a Edmund, they have a informed PV Vishnu, Nanda Kumar is scoring goals. They have Yusuf Ezdari, they have Sol Crespo, Rashid is back. এবং মিগুয়েল তো থাকবে, মিগুয়েলকে নামাক চাই না নামাক, মিগুয়েল উইল বি অ্যাভেলেবল ইন দ্য বেঞ্চ অ্যাট লিস্ট। এইটুকু ভেবে দেখি চল, এইটা জাস্ট মাথায় রাখ যে ডার্বি যদি 3 গোল করি আমরা, হয়তো রড টম 3 গোল খাবে না, বা রড মেহতাব 3 গোল খাবে না, আই হোপ। বাট 2 গোলেও এই যে লোবেরার সেই একটা মানে কি হয় এই বুঝি গোল করে দিলাম, এই বুঝি গোল খেয়ে গেলাম, এই ফুটবল নিয়ে তুই 2-0 যদি বসে থাকিস 70 মিনিটে, তুই যদি 80-তে একটা খাস 2-1, তো ধারণা নেই তারপরে কি হতে চলেছে। এই ডার্বির প্রেসার, ওই 60-65,000 গ্যালারি। তো যাক, ডার্বি পরের কথা। ইন্টারকান্ট্রি ম্যাচ, আমরা ইন্টারকান্ট্রি ম্যাচ নিয়ে কথা বলি, বলে র‍্যাপ করব। এটা তো সবাই জানে যে ম্যাচটা ম্যাক্সিমাম মানে ম্যাচটা জিততে হবে। আর যেহেতু ইন্টারকান্ট্রি ম্যাচ, এত বড় প্লেয়ার নিয়ে গেছে, এবার এদের একটু ওনারশিপ দেখানো উচিত। এদের আমি এখনো অবধি ওনারশিপ দেখাতে দেখিনি, তো অ্যাটলিস্ট উই শুড মানে 3-4টে গোল করার জন্য চেষ্টা করা উচিত। না ওসব 3-4টে গোল ভুলে যাও, আগে 3 পয়েন্টটা সিকিউর করুক। কারণ আমি সব মানছি, বাট আমি না কনফিডেন্স পাচ্ছি না যে মোহনবাগান 3 পয়েন্ট পাবে কিনা গতকালের ম্যাচ দেখার পর। দেখো, মোহনবাগান হয়তো পেয়ে যাবে, আমি হয়তো এতটাই ক্ষুব্ধ, মোহনবাগানকে আমার এক্সপেকটেশন এতটা হাই, আমি এতটা ক্ষুব্ধ যে আমি এত কিছু বলছি, বাট ইভেনচুয়ালি মোহনবাগান ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স আছে মোহনবাগানে। ধারে বাড়েই মোহনবাগান অনেক ম্যাচ বের করে না, ইন্টারকান্ট্রি ম্যাচ হয়তো তেমনটাই হবে। কিন্তু আমি গোল ডিফারেন্সটার জন্য বলছি না, আমি তোকে এই কারণে বলছি, ম্যাক্সিমাম নাম্বার অফ চান্সেসটা যদি ক্রিয়েট হয় না, এটা যদি ডার্বির আগে একটা প্র্যাকটিস থাকবে, যদি সিনক্রোনাইজেশনটা বসে যায়, তোকে একটা সিম্পল কথা আমি তোকে বলছি। এই যে অনেকে একটা জিনিস বলছে না, হুইচ ইজ ভ্যালিড, হুইচ ইজ ভেরি ট্রু, যে আমরা জেনুইন গোল স্কোরিং অপরচুনিটি থেকে গোল করতে পারিনি জামশেদপুর ম্যাচে, তাই আমরা জামশেদপুর ম্যাচে 2 পয়েন্ট ফেলে এসেছি। সেম গোস ফর দ্য ব্যাঙ্গালোর অ্যাওয়ে, সেম গোস ফর দ্য গোয়া অ্যাওয়ে। বাট এইটুকু তো এতদিন গোয়া অ্যাওয়েতে আমি কিছুটা ডিফার করব। গোয়া অ্যাওয়েতে কামিং সেটটা আমি এগ্রি করছি, বাট আমাদের এটাও মাথায় রাখতে হবে, সেম ইজ ট্রু ফর বেঙ্গালুরু অ্যাওয়ে। এই দুটো ম্যাচে অপোনেন্টও সিমিলার কাইন্ড অফ চান্সেস মিস করেছে। তুই যদি অপোনেন্টের প্রশ্নটা নাও যাচ্ছে, তোকে শুধু আমাদেরটাই যদি বলি, তুই এটা বুঝে চল ভাই, এটা সারা বিশ্ব ফুটবলে হয়ে এসেছে, তোকে এটা তোকে মানতেই হবে। তুই 2টো কি 3টে গোল স্কোরিং চান্স যদি পুরো 90 মিনিটে ক্রিয়েট করিস, তুই সেটা থেকে 2টো বা 3টেই গোল করবি না, করবো না। এক্স্যাক্টলি, এটা খুব সহজ হিসাব। সে তুই যত ভালো স্ট্রাইকার নিয়ে খেল, তুই যত ভালো ক্রিয়েটার নিয়ে খেল, এটা তোকে মানতে হবে। যারা এটা বলছে যে আমরা জেনুইন গোল স্কোরিং চান্সেস কনভার্ট করতে পারিনি, দ্যাট ইজ 100% ভ্যালিড মানে জাস্টিফিকেশন। বাট তোকে এটা বুঝতে হবে যে তুই একটা ম্যাচে একটা পড়ে পাওয়া 14 রানার সন্দেশ সিংহের মিস পাস থেকে তুই একটা গোল করলি, তারপর তুই পুরো ম্যাচে একটা কামিংসের বল পেলি, এছাড়া তুই কিছু ক্রিয়েট করলি না, তুই 2টোতে 2টো করে 2-0 শেষ করবি। এটা একটা লম্বা 13 ম্যাচের সিজনে তো এক ম্যাচে হবে। যেটা করতে হয়, তুই যদি প্রতি ম্যাচে 8 থেকে 9টা চান্স ক্রিয়েট করিস, তোর সেই ম্যাচে তোর 3টে গোল 100% হবে। সেটাই মানে থাম্ব রুল। যদি তুই 7 থেকে 8টা চান্স ক্রিয়েট করার পর মাত্র একটা গোল করিস, তখন সম্পূর্ণ দায়টা বর্তায় স্ট্রাইকার আর প্লেয়ারদের ওপর, কারণ কোচ নিজের কাজে সফল। বাট একটা কোচের ট্যাকটিক্সে তুই প্রতি ম্যাচে 2টোই চান্স ক্রিয়েট করতে পারছিস গোল স্কোরিং, আর তার মধ্যে একটা কনভার্ট হচ্ছে, একটা কনভার্ট হচ্ছে না বলে তুই বলছিস যে কোচের কিছু করার নেই, প্লেয়াররা যদি জেনুইন চান্স মিস করে, এটা কিন্তু কোচের উপর দায় বর্তায় যে একটা টিম 90 মিনিটে 2টো চান্স ক্রিয়েট করবে। আর যদি আমি এটা ধরে নিই, সবচেয়ে বড় দেখো একটা পয়েন্ট আমরা অ্যাড্রেসই করিনি আজকের ভিডিওতে, যেটা আমি শুরুতে কয়েক মিনিট বলছিলাম, পুয়ার সাবস্টিটিউশনস। এবং এই যতবার পুয়ার বলেছি তার থেকে 1000বার পুয়ার বলা উচিত আমার। দেখো, শুরুতেই তো বললাম যে সুভাশিস বোসের জায়গায় মেহতাব অনেক, ইভেন জামশেদপুর অ্যাওয়েতে মেহতাব যদি ঠিক সময় নামে, দিনের জায়গায় জামশেদপুর ম্যাচের পয়েন্টটা নষ্ট হয় না। ইনফ্যাক্ট তুমি সব বাদ দাও, গতকালের ম্যাচে লিস্টন কোলাসো কোন লজিকে 90 মিনিট ফুটবল খেলে, কোন লজিকে? অনেক ভুলভাল চেঞ্জ হচ্ছে। আমি কালকে আফটার যখন গোলটা আমরা খেলাম, তারপর থেকে আমি রবসনের বিগেস্ট সাপোর্টার। আমি এখানে এই কথাটা বললে এজেন্ডা হবে, বাট যদি একটু সেন মাইন্ডের লোকজন ভেবে থাকে, গতকাল ফার্স্ট হাফের লাস্ট 10টা মিনিট রবসন রবিনো বরিসকে বারবার বিট করেছে। বরিস একটা রবসন রবিনোকে চকিতে ঘুরে গিয়ে বক্সে ঢুকে যাচ্ছিল, বরিস ইয়েলো কার্ড কনসেপ্ট করেছে ফার্স্ট হাফের শেষার্ধে।
ফ্ল্যাঙ্ক সুইচ করা চালু করেছিল রবসন রবিনো, ওটা যে চান্সের কথা বললাম, লিস্টন লেফটে এসে গেছিল, গরমে রবসন হয়ে রাইটে চলে গেছিল। তুমি যখন কামিংসকে নামাচ্ছ আইডিয়াল ওয়ার্ল্ডে, কামিংসের সাথে রবসনের যে পেয়ারটা দ্যাট লুকড লিথাল অন পেপার, এর আগে যে কটা ম্যাচে খেলেছে, সাহালের সাথে রবসন হ্যাভ অ্যান আউটস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং, দে হ্যাভ বিল্ট অ্যান আউটস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং। তুমি আর 15 মিনিট দেবে না রবসন রবিনোকে? হ্যাঁ, বাট ও হয়তো এটা বলবে গরম ড্রেন হয়ে গেছিল, কি সিচুয়েশন যাই না, বাট আমার বক্তব্য আমি গরমটা আউট অফ ইকুয়েশন ধরছি, ওটা হলো তো ডিফারেন্ট টপিক, সেই কারণে আমার কোথাও মনে হচ্ছে মোহনবাগান দাঁড়িয়ে গেছিল। বাট স্টিল আমার মনে হয় গোয়া গতকাল ফার্স্ট হাফের শেষে বাঁশিটা বাজতে না সবচেয়ে রিলিভড হয়েছিল গোয়া, এবং গোয়ার সেই মেন্টাল প্রেশারটা ছিল যার কারণে সন্দেশ জিঙ্গানোর ওই ভুল সেকেন্ড হাফের প্রায় শুরুতে মোহনবাগান যেখান থেকে গোল করে, রবসন থাকলে আরো একটু ক্রিয়েটিভ স্পার্ক বাড়তো। এবং টু বি অনেস্ট মানে আমি অনেক কিছু ভাবছি, বাট যখনই তোমার লাইন আপে সুভাশিস বোস এজ লেফট ব্যাক অপারেট করা চালু করে, তখন তুমি রবসন আর কামিংসকে ইনসাইড এনে অপারেট করাতেও পারবে না, সেটাও একটা ড্রব্যাক এই টিমের জন্য। এখানে তোর তো মানে তার তো ডিফেন্সিভ প্লেয়ার তো কোনো ওয়ার্কলোডই থাকবে না। দেখো অরিন্দম, আমরা র্যাক করব, তুমি যদি ছোট্ট করে ইন্টারকাশি ম্যাচ নিয়ে তোমার প্রেডিকশন বলো। ওটাই বললাম, ইন্টারকাশি ম্যাচ আমরা জিতে যাবো, ঠিক আছে? ইন্টারকাশি ম্যাচ নিয়ে আমার কোনো ডাউট নেই, ওই ম্যাচ আমরা এখন একটা ম্যাচ করে আমরা এগোই। এবং মোহনবাগানের জন্য কোথাও কি এটা কি লাক মানে ব্লেসিং যে মোহনবাগান পাঞ্জাব ইস্ট বেঙ্গল ম্যাচের রেজাল্ট দিয়ে খেলতে নামবে, যে মোহনবাগানকে যদি ডার্বি ড্র করার অ্যাপ্রোচও যেতে হয় কতগুলো গোল চাপিয়ে রাখতে হবে, এরকম একটা ইকুয়েশন জানতে পারবে। পাঞ্জাব আমাদের সাথে আমরা ওইরকম খারাপ পুরো শেপে ছিলাম বলেই আমাদের সাথে ওরকম মানে 2-1 লিড ফিট নিয়ে নিয়েছিল। এটা ইস্ট বেঙ্গলের সাথে হবে না ভাই, এটা মানে মাথায় রেখে চল। তো আগে খেলুক পেছনে খেলুক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতবে। বরঞ্চ আমি তোকে এটা বলে দিচ্ছি, বলছি না ইস্ট বেঙ্গল জিতবে, আমিও জানি, আমি বলছি ধরো ইস্ট বেঙ্গলের একটা ক্লিয়ার গোল ডিফারেন্স আছে 5 গোলে, তুমি যেটা পডকাস্ট শুটের আগে বলছিলে, ওটা ইস্ট বেঙ্গল 6 গোলের করলো নাকি 9 গোলের করলো, সেটা মোহনবাগান একটা ফেয়ার আইডিয়া পেয়ে নামবে। যদি তুই গোল ডিফারেন্সের অ্যাসপেক্টে ভাবিস, যদি পাঞ্জাব ম্যাচ ইস্ট বেঙ্গল 1 গোলে জেতে, আমার ধারণা 1-এর বেশি গোলে জিতবে। যদি 1 গোলে জেতে তাহলে ওদের গোল ডিফারেন্সটা হলো 6 গোল। তুই যদি এটা মাথায় রাখতে পারিস যে লোবেরা স্টাইল অফ ফুটবল খেলে আমি যদি ইন্টারনেটে 4-5 গোল মারতে পারি, তাহলে গোল ডিফারেন্সটাকে 1-এর মধ্যে যদি নিয়ে আসিস, 1-2 এর মধ্যে, দেন তুই ডার্বি তুই ড্র ভাবলি, যদি ইনকেস হয়েও যায়, which is not going to happen, তাও যদি হয়ে যায় তখন তুই এটা নিজেকে বলতে পারিস যে চলো ওদের লাস্ট ম্যাচ ইন্টারকাশি, আমাদের লাস্ট ম্যাচ দিল্লি, ওরা 2 গোলের লিডে নামছে, ওরা যদি ইন্টারকাশিকে 3 গোল মারে 5 গোল, আমাকে তাহলে দিল্লিকে 5 গোল মারলো, তখন আমার ম্যাথমেটিক্যালি চান্স আছে। বাট এভাবে মোহনবাগান না কোনোদিনও শিল্ড জিতেছে, লিগ জিতেছে, না কোনোদিনও জিতবে। এটা ইন্টারন্যাশনাল সিজন, অনেক কিছু হতে পারে, মানে এটাই সিজনটার সবচেয়ে বড় বিউটি বলতে পারো। আমরা তো পুরোটা নেগেটিভ নিয়ে আলোচনা করলাম, থিংস আর স্টিল এট আওয়ার ওন হ্যান্ড ইভেন আফটার দিস কাইন্ড অফ ডিবাকেল। এবং লাস্ট যখন মোহনবাগানকে পরপর 3টে ম্যাচ জিতে শিল্ড জিততে হয়েছিল, মোহনবাগান ডিড দ্যাট। হ্যাঁ, বাট সেটা অন্য মোহনবাগান ছিল, সেটা অন্য মোহনবাগানের ডাগ আউটে অন্য একটা ডাক কথা ডেফিনেটলি ছিল, বাট সেই মোহনবাগানও প্রবলেমস অনেক ছিল। মোহনবাগানের হেড কোচ অ্যাভেলেবেল ছিলেন না, মোহনবাগান হুট করে একটা ম্যাচে পয়েন্ট হারিয়ে আসছিল, মোহনবাগানের সাবস্টিটিউশনস ঠিকঠাক হচ্ছিল না, অ্যাওয়ে টাফ পাঞ্জাব অ্যাওয়ে ম্যাচ ছিল মোহনবাগানের, তারপরে একটা বেঙ্গালুরু এফসি অ্যাওয়ে ম্যাচ ছিল যারা বড় বড় গাঁট মোহনবাগানের এই ধরনের সিচুয়েশন, এবং তারপর মুম্বাই ম্যাচ ছিল। তাতে বড় কথা সেই যে 3টে টিমকে আমাদের খেলেছি, সেই 3টে টিমের যে কোয়ালিটি, তাদের থেকে এবারে কোয়ালিটি, বাকি টিমের কোয়ালিটি কিছুই নেই, বাকি টিমের কোয়ালিটি নেই, আমাদের সেই অবশ্যই নেই। বাট আমি যে কথাটা শুরুতে বললাম, ধারে ভারে মোহনবাগান অনেক টিমকে কেটে দেবে না, এবারে মোহনবাগানের সেই ভারটা তো রয়েছে। তোর ভারে ইন্টারকাশি কেটে যাবে, তোর ভারে দিল্লিও কেটে যাবে। হ্যাঁ, তোমার ম্যাচটাই ট্যাকটিক্স দিয়ে বার করতে, এবং লোবেরা যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচেস অফ ইন্ডিয়া বলা হতো, সেটাই সিজনের পরে তাকে যদি সেই টাইটেলটা বজায় রাখতে হয়, তাকে ইস্ট বেঙ্গল ম্যাচে সেটা প্রুভ করে দেখাতে হবে। খুব সিম্পল, তোকে ইন্টারকাশি ম্যাচটা এই ম্যাক্সিমাম গোলে জিততে হবে, নট বিকজ অফ গোল ডিফারেন্স, যাতে টিমটার মধ্যে সেই কনফিডেন্সটা জেগে আসে। হ্যাঁ, ফ্লুইড ফুটবলটা, একটা ফ্লুইড ফুটবল যে আমরা পাস খেলছি, 1-2 খেলছি, থ্রু খেলছি, গোল হচ্ছে, এই যে কনফিডেন্সটা নিয়ে যদি ডার্বিতে নামে, তাহলে ডার্বিতে কি কিছু চান্সেস ক্রিয়েশনটা তোর বাড়বে। দেন ইউ ক্যান এক্সপেক্ট যে যদি নাম্বার অফ চান্সেসটা বাড়ে, তাহলে তোর নাম্বার অফ গোল স্কোরিং অপরচুনিটি বা নাম্বার অফ গোলসটা তোর বাড়বে। আদারওয়াইজ ওই তুই মাঝমাঠে একটা দুটো করে পাস খেলে যাবি, ওভাবে ইস্ট বেঙ্গল গোল খাবে একদম। এবং ইন্টারকাশি ম্যাচে একটা ছোট্ট ইনপুট দিয়ে রাখি, আই জাস্ট গট দ্য আপডেট, অভিষেক সূর্যবংশীর খেলার একটা চান্স আছে, বিকজ আগামীকাল যে প্রেস কনফারেন্স হবে সেখানে লোবেরার সাথে আসবেন সূর্যবংশী। এবার হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই হয় যে প্লেয়ার প্রেস কনফারেন্সে আসে সে স্টার্ট করে না, কারণ সব প্লেয়ারকেই প্রেস কনফারেন্সে আসার ইকুয়াল চান্স দেওয়া হয়। বাট যেহেতু 13 ম্যাচের লিগ, আই থিঙ্ক অভিষেক সূর্যবংশীর আসাটা কোথাও গিয়ে সিগনিফিকেন্ট হতে পারে, কারণ ওর থেকেও মানে রেগুলার অনেক ফুটবলার্স আছেন যারা এখনো পিসিতে আসেননি। তো সেই দিক থেকে দেখতে গেলে ইজ দিস অ্যান ইন্ডিকেশন অভিষেক সূর্যবংশী ইজ গোয়িং টু স্টার্ট? আই ডোন্ট নো, but if he starts, I think well deserved. He should get a chance. এবং ইন্টারকাশি is the ideal opponent to give him a chance. যদি সূর্যবংশী ভালো খেলে, ডার্বিতে তুমি আইডিয়ালি আপুইয়া সূর্যবংশী পেয়ার নিয়েও নামতে পারো, হুইচ ইজ মোর ডিফেন্সিভলি সাউন্ড।
নামবেন না আমি জানি, আমি বলছি হুইচ ইজ মোর ডিফেন্সিভলি সাউন্ড। যাই হোক, আমরা ডার্বি নিয়ে পরে কথা বলবো, আগামীকাল রাতে লাইভে আসছি। আমি টেড লাসো সিরিজটা যারা দেখেছো তারা দেখেছো, বিলিভ বলে একটা ওয়ার্ডের উপর টেড লাসো খুব এমফাসাইজ করতেন। এই মোহনবাগানকে এখন বিলিভ ছাড়া আর কিছুর উপর ভরসা রাখার জায়গা নেই। মোহনবাগান এই আইএসএল এর অন পেপার বেস্ট স্কোয়াড, ইয়েস, কিন্তু মোহনবাগান কি আইএসএল এর বেস্ট ফুটবল প্লেয়িং স্কোয়াড? একদমই না। সেই তুলনায় ইস্ট বেঙ্গল আর মোর মোবাইল। ইস্ট বেঙ্গলেরও ইস্যুস নেই বলাটা সেই অনেকটা হিপোক্রিটিক্যাল হয়ে যাবে। মুম্বাই ম্যাচে ইস্ট বেঙ্গল পয়েন্ট ড্রপ করলে করতেই পারতো, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এই ম্যাচগুলো থেকে যারা পয়েন্ট বের করে নেয় এত বাজে ফুটবল খেলার পরেও, তারাই দিনের শেষে চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যায়। ইস্ট বেঙ্গল কিন্তু 10 জন হয়ে যাওয়ার পরে ব্যাঙ্গালুরুর কাছে পয়েন্ট ড্রপ করতে করতে 1 পয়েন্ট নিয়ে বেরিয়েছে। সেটা কিন্তু লাস্ট লিগের ডিসাইডিং 1 পয়েন্ট হয়ে যেতে পারে। ইস্ট বেঙ্গল কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে 3 পয়েন্ট নিয়ে বেরিয়েছে। ইস্ট বেঙ্গল, দে আর কামিং ফর দ্য লিগ। মোহনবাগান কি নিজেদের দুর্গ বাঁচাতে পারবে? একটা খুব ক্রুশিয়াল এবং এক্সাইটিং 10-15 ডেজ অফ ইন্ডিয়ান ফুটবল ইজ কামিং, আই গেস। লাস্ট ম্যাচটা কত তারিখ হবে জানিস? ওটা এখনো তো হয়নি, বাট আমার যেটা ইন্টারনাল নিউজ আমি পাচ্ছি 23 তারিখে কলকাতায় এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং আছে নেক্সট স্যাটারডে। তো আই গেস আমি এক্সপেক্ট করছি ওই উইকেন্ডেই খেলা হবে, এটা আমার এক্সপেকটেশন। মানে 23-24 তারিখটা বলছিস? হ্যাঁ, আমার ধারণা 23 তারিখে। দেখো 23-24 হবে না, হলে তো একই দিনে তোমার সব ম্যাচগুলো করতে হবে, কারণ লিগ ডিসাইডিং এর একটা ব্যাপার থাকবে, সেম টাইমে কিক অফ করাতে হবে, মানে অনেক কিছু ব্যাপার ইনভলভ হয়ে যাবে। ডার্বিতে রেজাল্ট হয়ে যাবে, তার কারণ সেম টাইমে করাতে হলে তো ইস্ট বেঙ্গলও হোম খেলবে, মোহনবাগানও হোম খেলবে, কি করে জোড়া এক টাইমে খেলাবি? ডার্বি দেখো, ডার্বিতে রেজাল্ট হয়ে যেতেই পারে, বাট আমার পয়েন্টটা অন্য জায়গায়। ধরে নাও মানে হোল এই জিনিসটা হওয়ার চান্স খুব কম, হবেই না ধরে নাও। এটা মানে যে ইস্ট বেঙ্গল ফ্যানরা শুনে আমাকে নিয়ে আবার পরে ট্রল করো না, কারণ এটা হওয়ার চান্স খুব কম। না কিশোর ভারতী না, আমি সেই সেন্সে বলছি না। ধরে নাও ইস্ট বেঙ্গল পাঞ্জাব ম্যাচটা থেকে পয়েন্ট পেলো না, আমি জাস্ট হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে বলছি। মোহনবাগান পয়েন্ট পেয়ে গেল ইন্টারকাশি ম্যাচ থেকে, ডার্বি ড্র হলো, দেন তো সম্ভবত লাস্ট ম্যাচের আগে তুমি ডিসাইড করতে পারছো না কি টাইটেল জিতছে লজিক্যালি, বা ভাইসা ভার্সা। ধরো ইস্ট বেঙ্গল এসসি দিল্লি ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে গেল, সরি ইন্টারকাশি ম্যাচ থেকে পয়েন্ট পেয়ে গেল, সরি পাঞ্জাব ম্যাচ থেকে 3 পয়েন্ট পেয়ে গেল, কি সব বলছি আমি। এবং মোহনবাগান 0 পয়েন্ট পেলো ইন্টারকাশি ম্যাচ থেকে। ডার্বিতে মোহনবাগান সবাইকে সারপ্রাইজ করে দিয়ে জিতে বেরিয়ে গেল, 1 পয়েন্টের লিড হলো তখন। হ্যাঁ, তখনও কিন্তু লাস্ট ম্যাচ ইজ ডিসাইডিং। এবং আরো একটা সিনারিও ডিসাইডিং, দুজনেরই 2টো ম্যাচ করে ড্র হলো, বা ধরো দুজনই ডার্বিতে 1 পয়েন্ট করে পেলে, এই ম্যাচটা জিতে রইলো, দেনও লাস্ট ম্যাচ ডিসাইডার। কিন্তু ঘটনা হচ্ছে যে হবে না তো কিছু, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে আমার ধারণা ইস্ট বেঙ্গল লিগ জিতে বেরিয়ে যাবে। পাঞ্জাব থেকে ইস্ট বেঙ্গল পাঞ্জাব ম্যাচ জিতলো, আমরা ইন্টারকাশি জিতলাম, ডার্বিতে রেজাল্ট যে জিতবে সে সিট ওখানে গিয়ে দিল, মিটে গেল। কিন্তু যদি ডার্বি ড্র হয় দেন হোয়াট ইউ ক্যান। ওটাই তো বলছি। তো এবং তুমি যে পয়েন্টটা বলছো অরিন্দমদা, তুমি যে পয়েন্টটা বলছো সেই পয়েন্টটা অ্যাকচুয়ালি ট্রু, কারণ তখন যদি লাস্ট ম্যাচের রেজাল্টে যেই জিতুক, হেড টু হেড ইস্ট বেঙ্গল উইল হ্যাভ দ্য আপার হ্যান্ড। হ্যাঁ, আর ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ তো এবার তখন যদি সেম দিনে খেলাতে হয় সেম টাইমিং এ, আমার বক্তব্য যদি ইস্ট বেঙ্গলকে অন্য স্টেডিয়ামে খেলতে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা খুব হবে, তারা চাইবে তারা তাদের টিম শিল্ড তুলবে, চান্সেস তারা আমি পুরো 50,000 সাপোর্টার জোয়ার দিতে খেলাবো। মোহনবাগান বলবে আমাদেরও তো জেতার চান্স আছে, আমরা 5-6 গোল মারলে জিততে পারি, ইস্ট বেঙ্গল যদি ড্র করে নেয় আমরা যদি তাহলে জিততে পারি। ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচটা কি কলকাতাতেই না হবে, এটা কি শিওর? ইন্টারকাশি হলে আর কোথায় হবে? ইন্টারকাশির হোম ছিল আই গেস, আমার যতদূর মনে পড়ছে, আমি শিওর না, তুমি কল্যাণী জানি না সেটা। ইন্টারকাশি তখন গোয়ায় খেলছে হোম, যদি ওদের হোম স্টেডিয়াম, এটা দেখতে হবে, এটা নিয়ে তো আমরা ডার্বির পরে আলোচনা করবো। আমরা আজকে এখানে র‍্যাপ করলাম সেশনটা, 30 মিনিটের প্ল্যান ছিল, 1 ঘন্টা হয়ে গেল। রবিবারের বাজার দুপুর 12টায় আসছে ভিডিওটা, সবাই দেখো, তোমাদের মতামত জানিও। এবং আমাদের কাছে একটা এক্সক্লুসিভ বড় ব্রেকিং নিউজ আছে, যেটা আমি আর ঋদ্ধদা স্পোর্টসটাকে লাইভে হিন্ট দিচ্ছিলাম। আমরা ডিসাইড করেছি দিস ইজ নট দ্য টাইম টু ব্রেক দ্যাট নিউজ। তো আমরা এখন এই নিউজটা বাইরে আনছি না, লেট দ্য সিজন ফিনিশ, লেট দ্য চ্যাম্পিয়ন্স গেট ডিসাইডেড। মোহনবাগানই হোক, ইস্ট বেঙ্গলই হোক, বা আউটসাইড চান্সে অন্য কেউ হোক, যেটা হবে না, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল, মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গল উইল বি দ্য চ্যাম্পিয়ন্স। তো সেটা হয়ে যাওয়ার পরেই আমরা সেই নিউজটা ব্রেক করবো, এবং এমবিএফটি থেকে একটা পডকাস্ট আসবে আমার, ঋদ্ধদার, সায়নদার, সেখানে আমরা নিউজটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো সেটা মোহনবাগানের জন্য ভালো না খারাপ আমি জানি না, বাট অরিন্দমদাকে আমি নিউজটা বলেছি, অরিন্দমদা বলেছে এটা কারেন্ট সিচুয়েশনের থেকে বেটার হতেই পারে হলে। তো অরিন্দমদা এই নিউজটা যখন আমরা ব্রেক করবো, মানে অরিন্দমদা অ্যাজ ইউজুয়াল সব জায়গায় বলে যে আমি জানতাম না, আমি সবার সাথে জানছি। এই নিউজটার সময় অরিন্দমদা বলতে পারবে না যে আমি জানতাম না, আমি সবার সাথে জানছি। এটা আমি জানলাম না, মানে জেনে গেলাম, ঠিক আছে, আই উইল বি হ্যাপি। বাট সেটার জন্য হতে গেলে যেটা এই মুহূর্তে হতে হবে সেটাই আমি হ্যাপি হব না। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, ইটস নট পসিবল। মানে সেই শাঁখের করার অবস্থা। সেই জন্য আমরা ডিসাইড করেছি মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার, বা মোহনবাগানের জায়গায় অন্য কেউ চ্যাম্পিয়ন হওয়ার পরই আমরা নিউজটা ব্রেক করবো, কারণ এই মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া না হওয়ার সাথে ব্যাপারটা খুব ভালোভাবে সম্পৃক্ত আছে। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরপর 2বার শিল্ড জিতেছি, যেতে একটা অভ্যাস, সেই অভ্যাসটা কি মোহনবাগান এক্সারসাইজ করতে পারবে সেটাই দেখার। বাংলায় কিন্তু হ্যাটট্রিক হয়, আমরা দেখেছি, হ্যাটট্রিকের পর
শিরোপা চলে যেতেই পারে অন্য কারোর কাছে, বাট বাংলায় হ্যাট্রিক হয়। তো মোহনবাগান কি সবকিছুর এগেনস্টে গিয়ে হ্যাট্রিকটা করতে পারবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামীকাল রাতের লাইভে। এবং আমরা অরিন্দমদারা যেহেতু অফিস থাকে এবং আমরা যেহেতু অফিস থাকে, আমরা হয়তো বুধবার কোনো সেশন আনবো না, বাট বৃহস্পতিবার ইন্টারকাশি ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমি অরিন্দমদা ফিরবো। শুক্রবার অ্যাজ ইউজুয়াল এমবিএফের একটা শো হবে, যেহেতু ডার্বি আসছে। শনিবারও রাত্রিবেলা অরিন্দমদা, আমি এবং আরো অনেকজন থাকবো ডার্বির ডিসকাশন নিয়ে। রবিবার পোস্ট ডার্বি কি সিচুয়েশনে থাকবো আমরা কেউ জানি না, ট্রমাটাইজডও থাকতে পারি, আবার সেই ব্লু মানে সেই স্কাই হাইও চলে যেতে পারি, সেটা ডিপেন্ড করছে অনেক কিছুর ওপর। তো এই সিজনে ভরপুর কন্টেন্টস আসবে এমবিএফটি থেকে, এটা আশা করা যায়। আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করবো রেগুলার হওয়ার। সবাইকে অনেক ধন্যবাদ যারা এই পিরিয়ডেও এমবিএফটির সাথে স্টিক করেছো। আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফে অনেকটা চাপ বেড়ে গেছে, যে কারণে আমরা ম্যানেজ করতে পারছি না সবকিছু, বাট স্টিল আমরা ট্রাই করছি। রবিবার সকালে অরিন্দমদা অফিস থেকে ফিরে পডকাস্ট শুট করছে, আমার এই একদিনই ছুটি হয়ে গিয়ে তাতে আমি পডকাস্ট এডিট করে আপলোড করবো। তো বুঝতেই পারছো আমরা কতটা ট্রাই করছি। আশা করবো তোমরা আমাদের এই অ্যাডজাস্টমেন্টের টাইমটা অ্যালাউ করবে। কথা দিচ্ছি এমবিএফটি নিজের ওল্ড সেলফে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থ্রু থিক অ্যান্ড থিন থাকার জন্য। এমবিএফটির একটাই স্ট্যান্ড, আমরা আজকে লোবেরাকে এত ক্রিটিসাইজ করলাম, বাট যে মুহূর্তে লোবেরা মাঠে নামবেন মোহনবাগানকে লিড করতে, যে মুহূর্তে লিস্টন ক্লস মাঠে নামবেন, যদি দিমি পেত্রাতোজো 90 মিনিট খেলতে নামেন, উইল ব্যাক দেম। এবং এই 3টে ম্যাচে কিন্তু যেহেতু হোম ম্যাচ, মোহনবাগান সাপোর্টারদের কাছে এটাই অনুরোধ থাকবে, মোহনবাগান দেশের শ্রেষ্ঠ সমর্থক বেষ্টিত ক্লাব, সেটা মোহনবাগান সাপোর্টাররা বিগত বেশ কিছু সিজন ধরে বারে দেখিয়ে এসছে। ইটস অন আস টু প্রুভ দ্যাট ওয়ান সেকেন্ড, বিট দ্য 12th ম্যান। মানে আমি এতটাই ডিসঅ্যাপয়েন্টেড যে আমি যেতে পারছি না ইন্টারকাশি ম্যাচটায়। আমি ব্যক্তিগত রিজনে ডার্বি যাই না, ওটা অরিন্দমদা জানে, অনেকেই জানে। তবে আমি চেষ্টা করব লাস্ট ম্যাচটা যাওয়ার, যেভাবেই হোক ম্যানেজ করে। হোপফুলি লাস্ট ম্যাচ অফ দি লিগটা অ্যালাইভ থাকে এবং মোহনবাগান যেন ট্রফি তোলে, এটাই আমার অরিন্দমদার এবং আপামর মোহন জনতার চাওয়া। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আগামীকাল রাতে লাইভ সঙ্গে ফিরছে এমবিএফটি। শুভ রবিবার, জয় মোহনবাগান।